আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশনস সবার আগে শোনার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে আমাদের বিভিন্ন গল্পের আর্লি অ্যাক্সেস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সৃষ্ট অমর চরিত্র যোগুমামা সিরিজের আরও একটি নতুন গল্প, জব চার্নকের চাবুক। আজকের গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন। যোগুমামার চরিত্রে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। অনন্তবাবু তথা অনন্ত সরখেলের ভূমিকায় থাকছে পার্থ মুখার্জি। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলম থেকে যোগুমামা সিরিজের আরও একটি নতুন গল্প, জব চার্নকের চাবুক। স্যার, আর একটা মানে এত ফ্যান্টিক খেতে। আরে নিন না, আপনি নিজেই তো ফ্যানাটিক। স্যার, আপনি স্যার আমায় ঠিকঠাক চিনেছেন। এই কড়াপাক নিশ্চয়ই নকুল থেকে আনা, তাই না? নকুল? আবার শুরু করেছে। কি ভাট বকছেন? ফ্যান্টিক, নকুল? এখনো দুগ্ধপোষ্য শিশুই রয়ে গেলে টুকলু। নকুলের নাম শোনোনি? কলকাতার ওল্ডেস্ট মিষ্টির দোকান। আরে ওই যে হেদর উল্টো দিকের রাস্তায় ঢুকেই। হ্যাঁ ঠিক আছে, আপনি যাকে বলে যাকে, ওটা নকুল নয় অনন্তবাবু, ওটা নকুর। নকুর ওই হলো গে নকুর। ল আর রয় কি এসে গেল? হ্যাঁ, আরে বাপু, মুখে দিয়েই বুঝলুম এবার অন্য কেউ বানাতেই পারবে না। অনন্তবাবু, টুকলুই কিন্তু কাল অফিস থেকে ফেরার সময় এনেছে। বাহ বাহ, ছোকরা 7 জন্মে একটা কাজের কাজ করেছে। কতদিন পরে খেলুম, আহা, শরীর জুড়িয়ে গেল। হাত থেমে গেছে। অনন্তবাবু শিহরিত হয়ে সিলিংয়ের দিকে তাকালেন। ঠিক ওর মাথার ওপরের সিলিংয়ে 3টে টিকটিকি উল্টো হয়ে লেপটেছিল। আওয়াজটা ওদেরই। সন্দেশটা মুখে পুড়ে চট করে অনন্তবাবু বিড়বিড় করলেন, বিরক্তিকর। বলতে বলতে উঠে দাঁড়ালেন। কি হলো আপনার? আরে উঠে পড়লেন কেন? ধুচ্ছাতু, আমি কি যাচ্ছি নাকি? সরে বসি, যখন তখন ঘাড়ে লাভ দেবে। সে কি? হ্যাঁ, আপনি টিকটিকিতে ভয় পান? ভয়? ভয়ের কি আছে? গা ঘিন ঘিনে। অনন্তবাবু, এর মানে হচ্ছে শুভ লক্ষণ। আজকের দিনটা আপনার ভালোই কাটবে। ভালো কেটে কাজ নেই দিদি। তবে এগুলো এলো কোত্থেকে? আগের বার তো দেখিনি। নতুন রং হয়েছে তো, তাই রঙের গন্ধে ওরা আসে। অনন্ত সরখেল চায়ের কাপটা হাতে নিয়ে গুটি গুটি ড্রয়িং রুমের সোফার দিকে এগোলেন। সাইডের সোফায় যোগুমামা সিগারেট ধরিয়ে চায়ে চুমুক দিচ্ছেন। যোগুমামা থাকুন আর না থাকুন, প্রায় প্রতি রবিবার অনন্ত সরখেলের আগমন ঘটে আমাদের বাড়িতে। কোনো কোনো রবিবারে সকাল 9:30টার মধ্যে হাজির হয়ে যান। লুচি, বেগুন ভাজা, মিষ্টির সদ্ব্যবহার করে লাঞ্চে কচি পাঁঠার ঝোল ও অন্যান্য ঘোরতর ননভেজ আইটেম সাঁটিয়ে খানিকক্ষণ গড়িয়ে নেন সোফা কাম বেডে। বিকেলে চা বিস্কুট খেয়ে ওর প্রস্থান। এ রুটিন আপাতত চলছে। টানা 3 মাস যোগুমামা ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন নাসার আমন্ত্রণে। এদিকে অনন্তবাবুও দিন 15 আসেননি। ভাইরাল ফিভারে কাবু হয়ে পড়েছিলেন। স্যার, বলে ফেলুন। আবার ইউএস যাচ্ছেন নাকি স্যার? না, তেমন কোনো প্ল্যান নেই। মামা, রিসেন্টলি ওরা তো সবচেয়ে দূরের গ্যালাক্সি আবিষ্কার করলো। হ্যাঁ রে, আসলে টেলিস্কোপে ধরা পড়েছিল আগেই, কিন্তু কনফার্ম করতে পারছিল না। কনফার্ম হয়ে নিউজ করেছে। কতটা দূরের গেস করতে পারিস? কাগজে ছেপেছিল বিরাট বড় ফিগার, শূন্যের ছড়াছড়ি। বড় মানে পৃথিবী থেকে 1,30,10,000 আলোকবর্ষ দূরে। অনন্তবাবু কিছু বুঝলেন? অনন্ত সরখেল রাজভোগ চোখে তাকিয়ে আছেন। মামা হেসে বললেন, আলো 1 সেকেন্ডে ছুটতে পারে 1,86,000 মাইল। 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার মানে হচ্ছে 1 বছরে আলো যত দূর যেতে পারে।
এবার মনে মনে সেকেন্ডকে ঘন্টা, দিন, মাস, বছর দিয়ে গুণ করতে থাকুন। বাপ, কি একখানা হিসাব দিলেন স্যার। হ্যাঁ, ছোট ক্যালকুলেটরের সংখ্যাটা ধরবে না। অর্থাৎ আমরা ওই গ্যালাক্সিটাকে পৃথিবী থেকে দেখতে পাচ্ছি অত কোটি 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 বছর পরে। স্যার, শরীর অস্থির অস্থির করছে। করবেই তো। হতেই পারে এই মুহূর্তে মহাব্রহ্মাণ্ডে ওই গ্যালাক্সির কোনো অস্তিত্ব নেই, হয়তো মহাজাগতিক বিস্ফোরণে কবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তবু আমাদের মহাকাশ বিজ্ঞানীরা আগামী অত 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 কোটি বছর পর্যন্ত ওকে দেখতে পাবেন আর রিসার্চও চালিয়ে যাবেন। সত্যি মামা, ভাবলে থই পাওয়া যায় না। হ্যাঁ রে টুকলু, এখন সায়েন্টিস্টরা চেষ্টা করে যাচ্ছে আলোর চেয়েও ফার্স্ট স্পেস ক্রাফট তৈরি করতে, কিন্তু এখনো পর্যন্ত সেকেন্ডে মাত্র 9.5 মাইল গতির স্পেস ক্রাফট বানাতে পেরেছে। হ্যাঁ, ওই গ্যালাক্সির নামটাও বেশ ভজকট। ঠিক বলেছিস। EGH-Z58-11 সেই বস্তুটাকে দেখতেই গেছিলাম। সারা পৃথিবী থেকে ওরা মাত্র 20 জন সায়েন্টিস্টকে ডেকেছিল। তারপর নানা সেমিনারে আলোচনা চলল, যে যার মতো পরামর্শ দিলাম। নাসায় বিরাট কর্মকাণ্ড চলছে। ওদের একজন সায়েন্টিস্ট বললেন তিনি নাকি ক্যালকুলেট করে দেখেছেন ওই গ্যালাক্সির লাল একটা গ্রহে প্রাণ আছে। তাই নাকি? দারুণ ব্যাপার তো। হ্যাঁ, ভালো কথা। দিদির কাছে শুনলাম তোকে নাকি অফিস থেকে ইউকে পাঠাচ্ছে। হ্যাঁ মামা, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের লেটেস্ট মেথড শেখাবে, তার স্পেশাল ট্রেনিং। আমরা 3 জন যাচ্ছি। গ্রেট। কবে যাচ্ছিস? এই এ মাসের শেষে। প্রায় 3 মাস থাকতে হবে। দেখছো না মায়ের মুখের চেহারা। পিকলুটা এখনো ব্যাঙ্গালোর থেকে ফেরেনি, আবার আমি চলে যাচ্ছি। আমি অবশ্য থাকছি এখন, তবে যদি ওদিকে যাই তোর সঙ্গে দেখা হবে। ভালোই হবে, কি বলিস? ভালো হবে মানে? দারুণ হবে। চলে এসো মামা। না রে, এখনো কনফার্ম নয়। এডিনবরায় এবার ওয়ার্ল্ড সায়েন্স কনফারেন্স হচ্ছে, যদি গভর্নমেন্ট পাঠায় যাব। স্যার, আমার এখনো একটা গতি হলো না স্যার। গতি? হ্যাঁ স্যার, আমার পাসপোর্ট দুবার রিনিউ করালুম, এখনো একটাও ছাপ্পা পড়েনি। আপনি স্যার বড্ড নিষ্ঠুর। গতবারে পোর্ট ব্লেয়ারে করাতে গেছিলুম, আপনি। কথা মাঝপথে আটকে গেছে অনন্তবাবুর। হাউমাউ করে লাফিয়ে উঠেছেন, পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছেন আর বলছেন, ও ও বাবা, ঠিক মাথায়। দেখো দেখো, পড়েছে না আছে টুকলু? আমরা ভ্যাবাচাকা। ও ও ও ওই যে, দেখো দেখো দেখো, কি শয়তান! ও আজ আজ হার্ট ফেল করতুম। ঠিক মাথার উপরে নচ্ছারটা একেবারে তাক করে বসেছিল। ও না, টিকটিকি নয়, এক টুকরো টিকটিকির লেজ সিলিং থেকে খসে সোজা গিয়ে পড়েছে অনন্তবাবুর মাথায়। মেঝে পড়ে লটর পটর করতে করতে স্থির হয়ে গেল। অনন্তবাবু, কুল ডাউন, কুল ডাউন। জ্যান্ত টিকটিকি নয়, ওটা ওর লেজ। ওপরে দেখুন। লেজহীন অর্ধেক টিকটিকিটা ঘাড় উঁচিয়ে ওপর থেকে দেখছে, বোধহয় নিজের প্রত্যঙ্গকে খুঁজছে। লেজহীন টিকটিকি দেখতে বেশ বদখত। মা মুখে আঁচল চাপা দিয়েছেন, বললেন, অনন্তবাবু, আজ কিন্তু আপনার শুভ দিন। নির্ঘাত দারুণ কিছু প্রাপ্তিযোগ ঘটবে। প্রথমে টিকটিকি ডাকলো, তারপর আপনার মাথায় পড়ল। অনন্তবাবু সোফায় পড়ে বুকে হাত দিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। অত ভাগা, লেজ কাশানোর জায়গা পেল না। গোটা টিকটিকি কিন্তু ওনার মাথায় পড়েনি মা, ওটা লেজ। অনন্ত সরখেল আমার কথা শুনে ভুরু কুঁচকে তাকালেন। এই সময় তার মোবাইলটা বেজে উঠল। ড্রয়িং রুমের ঘড়িটায় 12টার ঘন্টা পড়ল। বেশ, জ্বালাতনের এক শেষ। কে রে বাবা? ওফ, একটু শান্তিতেও। আরে ই আবার কে? স্যার দেখুন তো, ওই অদ্ভুত নাম্বার। ইউকের ফোন, +44 দিয়ে শুরু। ইউকে মানে স্যার ইংল্যান্ড? বলেন কি? দেখি। হ্যালো। 1 সেকেন্ড বিরতি, তারপরেই গলার স্বর বিলকুল পাল্টে গেল।
আরে তুই? হ্যাঁ বল বল। মর্নিং। আরে ফাইন, দিব্যি আছি, সব বেঁচে বুঝে দিয়ে ছাড়া হাত পা। তা তোরা কেমন আছিস? বাহ বাহ বাহ, কতদিন পরে তোর গলা শুনছি। মেজদি ভাই তোর ওখানে? জানতুম না তো। দেখতে চাইছে? হ্যাঁ রে, আমারও খুব দেখতে ইচ্ছে করে। বর্তির বিয়ে হয়ে আন্দামান চলে যাওয়ার পর মেজদি তো আমায় মানুষ করেছে। হ্যাঁ দে দে দে। মেজদি কেমন আছো? বাতের ব্যথা? ওহ, কি আনন্দ হচ্ছে তোমার গলা শুনে। সত্যি বলছো? হ্যাঁ, জয়তীকে দাও। বল হ্যাঁ হ্যাঁ, আমার পাসপোর্ট আছে, নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, সব পারবো, তুই পাঠিয়ে দে। আচ্ছা আচ্ছা। ফোন ছেড়ে দিয়ে অনন্তবাবু তড়াং বড়াং করে নাচতে শুরু করলেন। দিদি, আপনার জবাব নেই, আপনার ফোরকাস্ট মিলে গেছে। জয় মা টিকটিকি। এই যোগু, চা খেয়ে তোকে নিয়ে একটু বেরোবো। কেন রে? তোকে একজন মানুষের সঙ্গে আলাপ করাবো, খুব ইন্টারেস্টিং। তুই তো জানিস হিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট। ওই ওল্ড ম্যান নিঃশব্দে এক বিরাট লিগ্যাসি ক্যারি করছে, সেই জন্যই তোকে আসতে বলেছিলাম। ও চল। যোগুমামার মন ভালো নেই। প্রায় 2 মাস হয়ে গেল টুকলু লন্ডনে ট্রেনিং নিতে চলে গেছে। সল্টলেকের বড় বাড়িটা খাঁ খাঁ করছে। শুধু দিদি জামাইবাবু, 2 ভাগ্নের কেউই নেই। সোমলতাও আসছে না, ফাইনাল পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। গত পরশু অনন্ত সরখেলেও ভাগ্নির বাড়ি ইংল্যান্ডে চলে গেছে। টুকলু চলে যাওয়ার পরে প্রায় প্রতিদিন আসতেন। একটাই ভালো খবর, এডিনবরায় ওয়ার্ল্ড সায়েন্স কনফারেন্সে যোগুমামার যাওয়া নিশ্চিত হয়েছে। ভারত থেকে যে 2জন বিজ্ঞানী প্রতিনিধিত্ব করছেন, তিনি তাদের মধ্যে একজন। 15 দিন পরে দিল্লি থেকে ফ্লাইট, 7 দিনের কনফারেন্স। তবে মামা ঠিক করেছেন কনফারেন্সের পরেও দিন কয়েক ইংল্যান্ডে থাকবেন। যোগুমামার নিজের দাদার মতো একজন হলেন নবকুমার বসু, নামী লেখক, পেশায় নামকরা ডাক্তার। রাখি বৌদিও তাই, নর্থ লিঙ্কনশায়ারের স্কানথর্প টাউনে থাকেন। নবদা বহুবার যেতে বলেছেন। স্কানথর্প নাকি সুন্দর জায়গা। ইংল্যান্ড অনেকবার গেলেও নবদার বাড়ি যাওয়া হয়নি। এবারে ঠিক করেছেন কদিন কাটিয়ে আসবেন। গাড়িতে বসে চম্পক ভট্টাচার্য বললেন, এই ওসমান, সেন্ট জনস চার্চ যাব, সেন্ট পলস ক্যাথিড্রাল নয় কিন্তু। চেনো তো? না স্যার। সে কি, এই তো সামনে, রাজভবনের ঠিক উল্টো দিকে। যোগু, তুই গেছিস? না রে। জানতাম এই হয় রে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। শোন, এটা হচ্ছে কলকাতার 3rd ওল্ডেস্ট চার্চ। 1787 সালে চালু হয়। এই চৌহদ্দির মধ্যেই শুয়ে আছেন কলকাতার বাবা জোব চার্নক। গাড়ি এসে গিয়েছে প্রাচীন গির্জার পাশে। বিরাট এলাকা জুড়ে বাউন্ডারি। চম্পক ভট্টাচার্য গটগট করে হাঁটছেন। যোগুমামা দেখতে দেখতে বললেন, এর কথা শুনেছিলাম, আশা হয়নি। কিন্তু আমার একটা কনফিউশন হচ্ছে চম্পক। 1787 সালে মানে 1757 পলাশী যুদ্ধেরও 30 বছর পরে। ততদিন কি জব চার্নক বেঁচে ছিলেন? মোটেই না। 1690 সালের 24শে আগস্ট চার্নক হুগলি থেকে এসে কলকাতার গঙ্গা ঘাটে নামলেন। তার হাতে তখন দিল্লির মুঘল বাদশার সনদ। ওই দিনটাকে কলকাতার জন্মদিন বলা হয়। চার্নক মারা গেলেন 10ই জানুয়ারি 1692। তাঁকে গোড় দেওয়া হলো এই চত্বরে। সে সময় এটা ছিল সাহেবদের গোরস্থান। ফলকগুলো দেখলেই বুঝতে পারবি। 1784 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করার কাজে নেমে পড়েছে, তখন এই চার্চের কাজ শুরু হয়। কলকাতার শেঠদের কাছ থেকে 30,000 টাকা চাঁদা তোলা হলো, আর চার্চ খুলল 1787-তে। গির্জাকে ডান দিকে রেখে দুজনে হাঁটছেন। বাঁ পাশে সারি সারি স্মৃতিফলক, পুরো এলাকা গাছপালায় ছাওয়া। এই যে ছোট্ট মনুমেন্টটা দেখছিস, এটা কি জানিস? শহীদ স্মৃতিস্মারক। সিরাজ যখন ইংরেজদের উপর ক্ষেপে গিয়ে হঠাৎ মুর্শিদাবাদ থেকে সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করলেন, শয়ে শয়ে ইংরেজ প্রাণ হারালো। তাদেরই স্মৃতিতে তৈরি।
বাকিরা হুগলি ডায়মন্ড হারবারের এদিকে ওদিকে পালিয়ে গেল। সিরাজ রাতারাতি কলকাতার নাম পাল্টে দিলেন, কলিকাতা হয়ে গেল আলীনগর। পরে অবশ্য ইংরেজদের সঙ্গে সিরাজের চুক্তি হয়, সাহেবরা ফিরেও আসে। তবে ওদের রাগ যায়নি, ভয়ঙ্কর জাত। তারই ফল পলাশির যুদ্ধ। দুই বন্ধু হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন একটা গম্বুজাকৃতি সৌধের সামনে। যোগু, এই সেই জায়গা যেখানে ডিওএম জোবাস চার্নক সমাহিত। এই পাশে ওর মেয়েরা, ফ্যামিলি ফ্রেন্ডরা শুয়ে। এই সৌধ ফলক সবই বানিয়েছিল চার্নকের বড় জামাই চার্লস আয়ার। হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ বেঙ্গল। তার স্ত্রী মেরি ওই দেখ বাবার পাশেই শুয়ে। এখানে এলে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়, জানিস তো? হ্যাঁ, তা হয়, কিন্তু তোর ওল্ড ম্যান কোথায়? তিনি নিশ্চয়ই এর সঙ্গে রিলেটেড। অবশ্যই, কাছেই থাকেন, তার মুখ থেকেই শুনিস। কালচে ইট রঙা দেওয়াল, জানলা দরজা গাঢ় সবুজ, অনেক কালের পুরনো বাড়ি। মেন দরজার ওপরের দেওয়ালে ক্রুশ চিহ্ন। কলিং বেল টিপতে জড়ানো গলা ভেসে এলো। Kathy, tell them not to disturb me. I am not well. গাউন পরা দরজায় ক্রস। এক মধ্যবয়সিনী দরজা খুললেন। ও আপনি, আসুন আসুন। আঙ্কেল, জয়েন্ট সিপি সাহেব এসেছেন। Oh, good. Bring them to my room. টকটকে ফর্সা রং, খাড়া লোক, মাথায় একটাও চুল নেই, মুখে বয়সের অজস্র আঁচড়। দিওয়ান থেকে উঠে এসেছেন বৃদ্ধ। গুড ইভিনিং আয়ার, মাই ক্লোজ ফ্রেন্ড জগবন্ধু মুখার্জি। শুধু সায়েন্টিস্ট নয়, অনেক মিস্ট্রি সলভ করেছে। আপনি ওকে খুলে বলতে পারেন। Thank you, সাহেব। আজকাল আমার কথা কেউ বিশ্বাসই করে না, ভাবে বুড়োর মাথাটা গেছে। আমি ভাবি না আয়ার। যোগু, মনে হয় তুই এতক্ষণে বুঝে ফেলেছিস। ওনার পুরো নাম জোনাথন আয়ার। আমি বিশ্বাস করি উনি জোব চার্নকের বংশধর। চার্লস আয়ারের দিক থেকে? হ্যাঁ, গত ক্রিসমাসের এক পার্টিতে মিস্টার আয়ারের সঙ্গে আমার আলাপ। তারপর থেকে যত দিন গেছে ঘনিষ্ঠতা বেড়েছে। কেন বেড়েছে বলার দরকার পড়ে না, কিন্তু উনি যেটা চাইছেন সেটা করা আমার পক্ষে ইম্পসিবল। পরশু যখন তুই বললি এডিনবরা যাচ্ছিস, তখনই ভাবলাম তোকে একবার বলা দরকার। ভদ্রমহিলা এসে সেন্টার টেবিলে চা কুকিজ দিয়ে গেছেন। জোনাথন আয়ার বলতে শুরু করলেন। মিস্টার মুখার্জি, ভট্টাচার্য সাহেবকে আমাদের গত 400 বছরের ফ্যামিলি ট্রি দেখিয়েছি। সেই যুগে এইসব ডকুমেন্ট রাখার চল ছিল। আমার ফোরফাদার চার্লস আয়ার ছিলেন ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির প্রিন্স রবার্টের ছেলে। তার বিয়ে হলো ল্যাঙ্কাশায়ারের জমিদার রিচার্ড চার্নক দ্য ম্যানরের ছেলে জোবাস চার্নকের বড় মেয়ে মেরির সঙ্গে। মেরি মারা গেলেন 1697 সালে। চার্লস শিশুপুত্র উইলিয়ামকে নিয়ে ফিরে গেলেন ব্রিটেনে। ওখানকার নটিংহ্যামশায়ারে প্রচুর জমি জায়গা কিনে সেটেল করলেন। কি আশ্চর্য ব্যাপার জানেন, উইলিয়ামের ছেলে ফিলিপ বৃদ্ধ বাবা মা বউ বাচ্চা নিয়ে ফিরে এলো ইন্ডিয়ায়। তখন পলাশির যুদ্ধের পরে সবে কোম্পানির রাজত্ব শুরু হয়েছে। শাসন চালানোর জন্য শিক্ষিত লোক দরকার। সাহেব মহলে খুব খাতিরও পেল। জোব চার্নকের নাতি আর নাতির ছেলে বলে কথা। মিস্টার আয়ার, সরি টু ইন্টারাপ্ট। আপনার ফ্যামিলি হিস্ট্রি শুনতে ভালো লাগছে, কিন্তু এখানে আমার করণীয় কি? আই এম সরি মিস্টার মুখার্জি, বয়স হয়েছে তো বেশি কথা বলি। আমার বুলসাই পয়েন্ট হচ্ছে চাবুক। চাবুক? ইয়েস,
জব চানকের চাবুক। চাবুকটা তাকে এনে দিয়েছিলেন কোনো কালিক আফ্রিকা থেকে, হিপোপটামাসের চামড়ায় বানানো। হাতলটা ছিল কাঠের। চানকের সর্বক্ষণের সঙ্গী ছিল ওই চাবুক। আদর করে ডাকতেন লিটুপা, হুইপের আফ্রিকান সিনোনিম। মিস্টার মুখার্জি, ওই চাবুকটা ইন্ডিয়ায় ফেরত আনতে চাই। দ্যাট শুড বি কেপ্ট ইন আওয়ার মিউজিয়াম। কি বলছেন মিস্টার আয়ার? হাউ ইজ ইট পসিবল? পসিবল স্যার, ইটস পসিবল। কেন সেটা বলছি। ক্যালকাটায় আপনি কোথাও জব চানকের কোনো স্মৃতিচিহ্ন দেখেছেন? দেখেননি, কারণ ফ্যামিলি হিস্ট্রি থেকে জেনেছি যখন তাকে সমাধিস্থ করা হয়, চানকের নিজস্ব সব জিনিস কফিনের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু জামাই চার্লস ওই চাবুকটা দেননি। চার্লসের খুব লোভ ছিল ওয়েবটার উপর। কেন লোভ ছিল কেন? দেখুন, সেই যুগের ইংরেজরা ছিল অত্যাচারী, নেটিভদের ঘৃণা করত, মানুষ বলে গণ্য করত না। জব চানকও কি খুব ভালো লোক ছিলেন? মোটেই নয়, খুব অত্যাচারী। ওনার ওই চাবুকের গায়ে কত ইন্ডিয়ান মারা গেছে। জামাই চার্লসও কিছু কম ছিল না। শ্বশুর মারা যেতে তার সব কিছু দিয়ে দিল কফিনে, লিটুপাকে দিল না। তাই তারপর লিটুপা গেল ওর সঙ্গে ব্রিটেনে। আবার ফিলিপ যখন সপরিবারে ফিরে এলো ইন্ডিয়াতে, লিটুপাও এলো ক্যালকাটায়। ফ্যামিলি হিস্ট্রিতে পাচ্ছি জব চানকের এই মেমেন্টো 1947 পর্যন্ত ক্যালকাটায় ছিল, আমাদের রিলেটিভদের কাছে। ইন্ডিপেন্ডেন্সের পরে অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ল। পরে চাবুকটার হদিশার পাওয়া যায়নি। খুব স্বাভাবিক মিস্টার আয়ার, আপনাদের বংশের কোনো একটা শাখা ওকে সঙ্গে নিয়ে চলে গেছে। এখন ওই চাবুককে কি করে খুঁজে পাবো? পারেন মিস্টার মুখার্জি, পারেন। ফেসবুকের দৌলতে আমি খোঁজ পেয়েছি। তাই? ইয়েস মিস্টার মুখার্জি, আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়ার পার্থে থাকে। আমার ওয়াইফ কত হয়েছেন বছর 2 আগে, তখন সে লাস্ট এসেছিল। রেগুলার ফোনে কথা হয়। ওরা ফেসবুক পেজ খুলেছে, চানক আয়ার ফ্যামিলি অফ ক্যালকাটা। সেখানে নাকি যেখানে যত আমাদের জ্ঞাতি গোষ্ঠী ছড়িয়ে আছে তারা যোগ দিচ্ছে। মাস 3 হলো নটিংহ্যামশায়ার থেকে স্টিফেন আয়ার বলে একজন ওই পেজে পোস্ট দিয়েছে, তার কাছেই নাকি চানকের ওই ওয়েবটা আছে। এটা ফেকও হতে পারে মিস্টার আয়ার, ফেসবুকে এরকম হামেশা হচ্ছে। না মুখার্জি সাহেব, অন্যরা ওই দাবিকে ফেক বলে উড়িয়ে দেয়, তখন স্টিফেন ওই চাবুকের ছবি পোস্ট করে, তলায় লেখে চানকস ফেভারিট লিটুপা। ছেলে ছবিটা আমায় মেইল করে। আপনি নিজের চোখে ওই চাবুক দেখেছেন? অফকোর্স, 3 থেকে 4 বার। বিফোর 1947 মিডলটন রোতে আমাদের এক আঙ্কেলের বাড়িতে ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো থাকতো। আমি ওর সামনে দাঁড়িয়ে পড়তাম, একটা সেন্সেশন হতো। পরে আর যোগাযোগ ছিল না? না, আমার বাবা হঠাৎ মারা গেলেন। ওরা ইন্ডিয়া ছেড়ে কোথায় গেল খবর পাইনি। যোগুমামা একটু ভাবলেন, তারপর বললেন, স্টিফেন আয়ার নটিংহ্যামশায়ারের কোথায় থাকে জানা গেছে? মেইলে ছবিটা দেখে ছেলেকে জানালাম এটা ফেক নয়। তুই লোকটার অ্যাড্রেস, ফোন নাম্বার চেনে। মাই গড, যেদিন ও লোকটাকে মেসেজ করলো সেদিন থেকেই সে ফেসবুক পেজ থেকে ভ্যানিশ, আর ওর প্রোফাইলটা ট্রেস করা যাচ্ছে না। যোগুমামা উঠে দাঁড়ালেন।
এ তো খড়ের গাদায় সূঁচ খোঁজা। দেখি যদি খুঁজে পাই। প্লিজ ডক্টর মুখার্জি, প্লিজ, যেমন করে হোক ওই চাবুকটাকে ইন্ডিয়াতে নিয়ে আসতেই হবে, প্লিজ। ডনকাস্টার স্টেশনে নামিয়ে ন্যাশনাল রেলওয়ের লাল সাদা ঝকঝকে ট্রেনটা শেফিল্ডের দিকে বেরিয়ে গেল। হাতে গোনা কয়েকজন যাত্রী নামলেন। আজ শনিবার, তাই লোকজন কম। প্ল্যাটফর্ম পাল্টে আমি সরু লাইনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। দুপুর 1:15। মনটা বাইরের আবহাওয়ার মতন খুশিতে টইটম্বুর। ঝকঝকে রোদ, নীল আকাশ, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঘণ্টা খানেকের মধ্যে পৌঁছে যাব স্কানথর্প। কতদিন পরে দেখা হবে যোগু মামার সঙ্গে। নবকাকুদের বাড়িতে দিন সাথে খইচই করে ফিরব কলকাতায়। নবকাকুদের সঙ্গে অনেকগুলো জায়গা বেড়ানো হবে। রবিনহুডের শেরউড ফরেস্ট, ক্লাম্বার ফরেস্ট, হাম্বার নদীর মোহনা, নিউটনের আপেল গাছ, ফাইটার প্লেন ফ্যাক্টরি, লম্বা লিস্ট। গত 3 মাসে দম ফেলার সময় পাইনি। সকাল 8টা থেকে ট্রেনিং, লাঞ্চের আগে থিওরিটিক্যাল ক্লাস, আবার 3টে থেকে প্র্যাকটিক্যাল, নতুন করে আবার ছাত্র জীবন। তবে শিখেওছি অনেক। আমরা যে পাওয়ার ডিস্ট্রিবিউশনে কত পিছিয়ে আছি প্রতি মুহূর্তে বুঝেছি। লন্ডন আমার চেনা শহর, আগেও এসেছি। তবুও উইকেন্ডে টিউবের অলডে টিকিট কেটে ফের হাইড পার্ক, বিগ বেন চার্চ, বাকিংহাম প্যালেস থেকে টেমস, ব্রিটিশ মিউজিয়াম থেকে লন্ডন টাওয়ার সব চষে ফেলেছি। দুবার গেছি পার্লামেন্ট স্কোয়ারে। 2015 মার্চে মহাত্মা গান্ধীর সেখানে ব্রোঞ্জের স্ট্যাচু বসেছে। ব্রিটেন এবং সারা পৃথিবীর বরেণ্য দেশনায়করা পাশাপাশি দাঁড়িয়ে আছেন গাছের ছায়ায়। ইঞ্জিন সহ মোটে 2 কামরার একটা নীল ট্রেন এসে দাঁড়িয়েছে। ভেতরে 2-3 জন মানুষ। মালপত্র নিয়ে উঠে বসলাম। ট্রেনও চলতে শুরু করলো। পাহাড়ি পথ, ছোট ছোট স্টেশন। ডনকাস্টার পর্যন্ত যেমন দিগন্ত বিশারী কান্ট্রি সাইড ছিল, এখন দৃশ্যপট বদলে গেছে। বার্চ, ওক, পপলারের বন, কখনো বিরাট বিরাট ফ্যাক্টরি। চমকে উঠলাম। কম্পার্টমেন্টের এক কোণে আমার ঢাউস ট্রলি ব্যাগটা দাঁড় করানো ছিল। ট্রেনের দুলুনিতে তিনি চিৎপাত, হেঁচড়ে হেঁচড়ে এগোচ্ছেন খোলা দরজার দিকে। ব্রিটিশ সাহেবদের ভদ্রতা শেখার মতো। উল্টো দিকে সিট থেকে প্রায় লাফিয়ে উঠে এক শ্বেতাঙ্গ পাকড়ে ধরল ট্রলি ব্যাগের হ্যান্ডেল। নিজেই ঠেলে নিয়ে এগিয়ে গিয়ে জায়গায় রেখে দিল। আমি থ্যাংক ইউ স্যার বলাতে হেসে বলল, No mention. What can you do, sir? Of course, they behave like living objects. Now keep it safe. যোগু মামা নবকাকুর বাড়ি ঢুকেছেন বুধবার। ঢুকেই ফোন করেছিলেন। বললেন একটা ইন্টারেস্টিং কাজও নাকি নিয়ে এসেছেন। লাস্ট স্টেশন স্কানথর্প। ট্রেন থেমেছে। পিকচার পোস্ট কার্ডের মতো সুন্দর। ব্যাগ নিয়ে এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ টুকলু, দেখি নীল সাদা বেড়ার ওধারে যোগু মামা, হাতে জ্বলন্ত সাদা কাঠি। প্ল্যাটফর্মের ডান দিক থেকে হাত নাড়তে নাড়তে সহাস্যে এগিয়ে আসছেন সুপুরুষ আরেকজন, নিশ্চয়ই নবকাকু। রাখি কাকিমাকে প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেছি। অসম্ভব ডিগনিফাইড মহিলা, আর তেমনই আন্তরিক। হেসে বললেন, এসো এসো টুকলু। 3 দিন ধরে যোগু খালি টুকলু নাম জপ করছে। দোতলার সিঁড়ির মুখে দাঁড়িয়ে নিচে থেকে 3 জনের গলা শুনতে পেলাম। বোঝো কাণ্ড, নিজেরা না ঘুমিয়ে আমায় শুতে পাঠিয়ে দিল। বিকেল 5টা, বাইরে ফটফটে রোদ্দুর। এই সময় রাত 9টা পর্যন্ত আলো থাকে। নবকাকু সহাস্যে বললেন, এসো এসো, তোমার চা রেডি। ন্যাপ নিয়ে নিশ্চয়ই ফ্রেশ লাগছে। অনেকটা জার্নি করেছো, দরকার ছিল। আপনারা কেউ ঘুমোলেন না? সময় কোথায়, গেস্টরা আসছে, ডিনার রেডি করে ফেললাম। রাখি কাকিমা কাপে চা ঢালতে ঢালতে বললেন, যোগু ওরা স্টার্ট করে দিয়েছে। এনারা হাফ এন আওয়ারে এসে পড়বে। টুকলুকে একটু ব্রিফ করে দাও। ঠিক বলেছ টুকলু, তোকে একটা জরুরি কথা বলার আছে। হ্যাঁ, তুমি ফোনে হিন্ট দিয়েছিলে। না, ওটা না, ওটা পরে বলছি। আগে অনন্তবাবুর ব্যাপারটা তোকে জানিয়ে দিই। অনন্তবাবু? কি হয়েছে অনন্তবাবু? গত পরশু মানে বৃহস্পতিবার থেকে হঠাৎ পাগলামি শুরু করেছেন। পাগলামি? এ আবার নতুন কি? টুকলু, আই এম নট জোকিং। তোকে বলছি, ওনাকে খবরদার খেপাতে যাবি না। কাল পরপর 3টে কাচের ডিশ ছুঁড়েছেন। সে কি? কেন?
জয়তী ওকে থামতে বলেছিলেন। জয়তী মানে ওনার ভাগ্নি? হ্যাঁ। তার মানে ওরা এখন উন্মাদ? মোটেই না, এই তো একটু পরেই ওরা সকলে আসছে। জয়তী, ভাগ্নি জামাই অলোক, অলোকের বাবা ধীরেনবাবু। অনন্তবাবু লুনাটিক অ্যাটাক প্রথম হয় 3rd ডে ইভিনিংয়ে 7টা নাগাদ। 2 ঘন্টা পারসিস্ট করে। কালকেও প্রায় একই সময় অ্যাটাক হয়, পরশুর থেকে আরেকটু বেশি ডিগ্রির। ওরা বলল উনি তখন অন্য মানুষ, কাউকে নাকি চিনতে পারেন না। কখনো চিৎকার করে ছড়া ওড়াচ্ছেন, কখনো আবার ভয়ে কুঁ করে যাচ্ছেন। সবাইকে সন্দেহ করছেন, বিড়বিড় করছেন। আচ্ছা, তোমায় একটু খুলে বলি। এই নর্থ ইংল্যান্ডের আমাদের বাঙালি ডাক্তারদের একটা কোর গ্রুপ আছে। কেউ থাকে শেফিল্ড, কেউ ম্যানচেস্টার, কেউ ইয়র্কশায়ার, কেউ নটিংহ্যামশায়ার। প্রায় 20টা ফ্যামিলি। এর মধ্যে যারা কাছাকাছি থাকে তাদের মধ্যে যোগাযোগটা আরেকটু বেশি। প্রায় উইকেন্ডেই আমরা মিট করি, আড্ডা, খাওয়া দাওয়া এসব হয়। জয়ন্তী, অলোক এরা দুজন ছিল ভেরি হ্যাপি কাপল। ওদের মেয়েটাও ফুটফুটে। ওদের সঙ্গে আমাদের যোগাযোগ সবচেয়ে বেশি। শোন টুকলু, এর পেছনেও রহস্য আছে। জয়তী তোমার নব আঙ্কেলের লেখার ফ্যান। নব নতুন বই বেরোলেই 1 কপি এসে নিয়ে যায়। তাছাড়া নবর চিঠিপত্র মেল করা, ডাউনলোড এসবেও অনেক হেল্প করে। সত্যি এটা অদ্ভুত কোইন্সিডেন্স। কিন্তু মামা, অনন্তবাবু এখানে এসেছেন প্রায় 10 দিন, এতদিন কিছু হলো না, হঠাৎ পরশু থেকে অ্যাটাক শুরু হলো কেন? মানে জয়তীদির শ্বশুর কবে এসেছেন? বুধবার রাতে। তুই কি অন্য কিছু মিন করছিস? অলোকের বাবা কিন্তু চমৎকার মানুষ। না না, আমি তা মিন করতে চাইছি না। বাইরে গাড়ির শব্দ, একটু পরেই সরগরম হয়ে উঠল বাড়ি। আলোকদা একটু চুপচাপ, জয়দিদি তেমনই উচ্ছ্বাল। আলোকের বাবা ধীরেনবাবুও খুব মজার মানুষ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অনন্ত সরখেল। একে বিলেতে এসেছেন, তার উপর আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আনন্দে কি করবেন ভেবে পাচ্ছেন না। আমি অবশ্য ওর পেছনে মোটেই লাগছি না, তাতে উনি অবাক। কি হে শ্রীমান, মেদা মেরে আছো কেন? মেদা মেরে শব্দটা প্রথম শুনলাম। কোথায়? আসলে ম্যাচ করতে একটু সময় লাগছে। তাই বলো, আমি তো ভাবলুম রেগে আছো। বেড়ে জায়গা, কি ন্যাচারাল সিনসিনাটি, সাহেবরা কি ভদ্র। সকাল সন্ধে হাঁটছি, আর বুঝলে ইংলিশ একটু প্র্যাকটিস করছি। হায় রে হতভাগ্য ভাষা, আপনার গায়ে মাংসও লেগেছে? লাগবে না, যা খাওয়ার ধুম, সারাদিন তো ঠুসেই খাচ্ছি। ডাইজেস্টও হয়ে যাচ্ছে। মেজদিবাই খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। আপনার একটাই দিদি শুনেছিলাম। আরে সে তো মায়ের পেটের, তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল বুঝলে। খুড়তুতো জ্যাঠতুতো সব নিজের। স্যার, কাল কি জয়েন্ট ট্যুরে যাচ্ছি? যোগুমামা অনন্ত সরখেলকে লক্ষ্য করছিলেন, বললেন, ওটা হোস্টরা ফাইনাল করবেন। জয়তী, তোমায় যে কাজটা দিয়েছিলাম কিছু এগোলো? ঘরের উপরান্তে দাঁড়িয়ে রাখি কাকিমার সঙ্গে বকবক করছিল জয়দিদি। চেঁচিয়ে বলল, মনে হয় 8 ঘন্টার মধ্যে কনফার্ম করতে পারবো। বলো কি, কনফার্ম করবে? হাউ? নটিংহ্যামশায়ারে স্টিফেন আয়ার নিশ্চয়ই একজন নেই। আঙ্কেল, আপনি লোকটার বয়স, চেহারা কিছুই বলতে পারেননি, শুধু ফেসবুকে তার সাইট প্রোফাইলটুকু দিয়েছেন। এই কাউন্টিতে এই নামের মোট 6 জন আছে। প্রোফাইল স্টাডি করে তার থেকে 3 জনকে শর্টলিস্ট করেছি। তারপর সেটা পাঠিয়েছি আমাদের এক বন্ধু জনসনকে। ও কাউন্টির হেডকোয়ার্টারে ওয়েস্ট ব্রিজফোর্ডের বড় পোস্টে আছে। ওকেই দায়িত্ব দিয়েছি এদের মধ্যে কার কলকাতায় কানেকশন আছে সেটা খুঁজে বের করতে। অ্যাটলিস্ট কারা 1947-এর পর দেশে এসেছে, এই ইনফরমেশনটুকুই তো যথেষ্ট। রাইট জয়তী, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এই তো আমি এসেছি বন্ধু, নিয়ে গরম গরম পকোড়া। প্যারোডি গাইতে গাইতে নবকাকু এক থালা ভর্তি স্ন্যাক্স নিয়ে ঢুকলেন। পেছনে আর জল হাতে রাখি কাকিমা, জয়দিদি। চটপট ঠান্ডা হয়ে যাবে। এই ধীরেনবাবু কোথায় গেলে? আর কোথায় যাবে, সিগারেট ফুঁকতে। যেই দেখেছে সবাই নিজেদের কথাবার্তায় মেতে উঠেছে, অমনি টুক করে কেটে পড়েছে। বাবা, ও বাবা। কিরে বাবু? উফ, আবার সিগারেট টেনে এলে তো, ছাড়তে না পারো, অন্তত একটু কমাও। না মানে বাইরেটা। বাজে কথা বলো না বাবা। নাতনির মাথায় হাত রেখে বললে যে সিগারেট ছেড়ে দেবে, আর তাও ছাড়োনি। ছাড়বো তো বটেই,
কিন্তু কবে ছাড়বো সে তো বলিনি রে। যোগুমামা ভদ্রলোককে উদ্ধার করলেন, বললেন, আপনি তো মহা সেলফিশ লোক মশাই, একবার সিগন্যাল দিতে পারতেন, পার্টনার হতাম। পারতেন না স্যার, বেআই মশাইয়ের কাছে আপনি শিশু, চেন স্মোকার। বলেন কি? না না ধীরেনবাবু, কমিয়ে ফেলুন। গল্পগুজব চলছে, আমাদের নজর অনন্ত সরখেলের দিকে, কিন্তু কোনো বেচাল নেই, দিব্যি সুস্থ। এরপর শুরু হলো গান। নবকাকু হারমোনিয়াম টেনে নিয়ে একের পর এক রবীন্দ্রসঙ্গীত গাইলেন। যেমন গলা তেমন সুর জ্ঞান। তারপর গাইল জয়তিদি, সেও ভারী মিষ্টি গায়, তবে সাহস দেখালেন অনন্তবাবু। ভুল ভাল সুরে কথায় পর পর দেশাত্মবোধক গান গেয়ে গেলেন। ডিনার শেষে বেরোবার সময় যোগুমামা জয়তিদিকে কাছে ডাকলেন। কি গো জয়তী, অনন্তবাবু তো নর্মাল। তাই তো দেখছি আঙ্কেল, অবাক কাণ্ড। জয়তিদির মোবাইল বাজছে। হ্যালো হ্যালো, ইয়েস জনসন, বলো। পেয়ে গেছো? গ্রেট, প্লিজ ওর অ্যাড্রেস ফোন আমায় টেক্সট করো। থ্যাংক ইউ সো সো মাচ জনসন। সবুজ গাছপালা ছাওয়া শান্ত সিয়ার রুক ভিলেজ। একটা উঁচু টিলার ওপরে কিছু দূর অন্তর অন্তর অনেকখানি বাগান ঘেরা এক একটা কটেজ। কটেজের সংখ্যাও বেশি নয়, তাই খুঁজে পেতে অসুবিধা হলো না। তাছাড়া এই কটেজটা দেখতে একেবারে অন্যরকম, অনেকটা দুর্গ বা ক্যাসেলের মতো, কুচকুচে কালো। গেটের বাইরে একটা বিভৎস মুখের পোস্টার, নিচে লেখা স্টিফেন দ্য গ্রেট। গাড়ি থেকে নেমে এগিয়ে যাচ্ছি। নবকাকু ডাকলেন, টুকলু দাঁড়াও, এখনো 15 মিনিট বাকি আছে। এই দেশের নিয়ম হচ্ছে ডট টাইমে পৌঁছানোর। আগে এলে ওয়েট করতে হবে তোমাকে। তুমি যেমন লেট করতে পারো না, তেমনই অ্যাপয়েন্টমেন্টের শিডিউলের আগে পৌঁছে কাউকে ডিস্টার্বও করতে পারো না। দ্যাটস দ্য থাম্ব রুল। ছেড়ে দিন ডাক্তার, ছেড়ে দিন। ও কি বোঝে? বয়স বাড়লে কি হবে, ম্যাচুরিটি আসেনি। গাপিত্তি জ্বলে গেল। কিছু বলতে যাচ্ছি, যোগুমামার নিষেধ মনে পড়ে গেল। কাল রাতে মামার কাছ থেকে জোনাথন আয়ারের কথা সবটাই শুনেছি। শুনে আমারও ইচ্ছে হচ্ছে যদি ওই চাবুকটা কলকাতায় ফেরত আনা যায়। ব্রিটিশ হলেও চার্নকের জীবনের বেশিটাই কেটেছে ইন্ডিয়ায়। পাটনায় বিধবা রাজপুত মহিলাকে বিয়ে করেছিলেন, ছেলেমেয়েরা জন্মেছে ভারতে। সবচেয়ে বড় কথা, জব চার্নাকের হাত ধরেই কলকাতা শহরের শুরু। তার স্মৃতি লিটুপা কেন ইংল্যান্ডে পড়ে থাকবে? মামা যদি লোকটাকে রাজি করাতে পারেন, দেশে হইচই পড়ে যাবে। স্টিফেন আয়ারের সঙ্গে দুপুর 12টায় অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছে। কি বলেছে জানি না। জয়তিদিদের বাড়িও এই সিয়ারব্রুকে, 10 মিনিটের হাঁটা পথ। ওখানে প্রথম আসি। রাখি কাকিমা নেমে যান। অনন্তবাবু ঝুলোঝুলি করে গাড়িতে এসে উঠলেন। মামা বারবার মানা করেছিলেন, শুনলেন না। নবকাকু ঘড়ি দেখলেন, কলিং বেল টিপলেন। ঘরমর করে দরজা খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দুপা ভেতরে ঢুকেছি, হঠাৎ শিউরে উঠলাম। ওরে ভাবস! অন্ধকারে একটা সাদা হাত। না না, হাত নয়, শুধু কখানা হাড়। তারপর ফুটে উঠল একটা জ্যান্ত নরকঙ্কাল। কি ভয়ঙ্কর! ভয় সিঁটিয়ে গেছি। মামা ফিসফিস করে বললেন, কিছু না কিছু না, ম্যাজিক। অনন্তবাবু স্ট্যাচু। অজ্ঞান হয়ে পড়ে গেলে সর্বনাশ। কাঁপতে কাঁপতে ওকে শক্ত করে ধরে আছি। সাদা কঙ্কালটা খিলখিল করে হেসে উঠল, খোনা গলায় বলল, কাম ইন। ভেতর থেকে কেউ বলল, শারি, ওদের আমার ঘরে নিয়ে এসো। ভাবস, এ কোথায় এসে পড়লাম? অন্ধকার সুরঙ্গের মধ্যে দিয়ে হাঁটছি। নিকষ অন্ধকারে সব অদৃশ্য। সামনে কোমর দুলিয়ে হাঁটছে সাদা কঙ্কাল। এবার প্রশস্ত একখানা ঘর, নীলচে আলো জ্বলছে। বিশাল টেবিলের ওপারে সিংহাসনের মতো চেয়ারে বসে আছে একজন মধ্যবয়স্ক সাহেব। খাড়া নাক, ব্যাকব্রাশ করা চুল, ছুঁচলো গোঁফ, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে কালো সানগ্লাস। প্লিজ বসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নট এট অল, উই হ্যাভ এনজয়েড ইউর ম্যাজিক। কিন্তু বসবো কোথায়?
একটাও চেয়ার নেই। যোগু মামা পেছন ফিরে তাকাতেই লোকটা বুঝতে পারল। Oh, sorry. উইলিয়াম, ব্লাডি স্টুপিড, চেয়ার দাও। ধূপধাপ শব্দ। কোত্থেকে 4টে চেয়ার শূন্য থেকে নেমে এলো, ঠিক আমাদের পেছনে খাড়া হয়ে গেল। So guys, শুনলাম তোমরা আমার নেবার ডক্টর সাহার ফ্রেন্ডস, কামিং ফ্রম ক্যালকাটা। আমি স্টিফেন আয়ার। তোমাদের পরিচয় দাও। যোগু মামা সকলের পরিচয় দিলেন। গুড, এবার বলো এসেছো কেন? গেস করো। ওকে। এই আলোয় লোকটার প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে না। বলল, তোমরা বোধহয় জেনেছো আমি ক্যালকাটার ফাউন্ডার জোব চার্নকের ডিসেন্ডেন্ট, রাইট? ইয়েস। আর এও জেনেছো চার্নকের চাবুক আমার কাছে আছে, রাইট? রাইট মিস্টার আয়ার, আমরা ওই ঐতিহাসিক চাবুকটা একবার দেখতে চাই। লোকটা এবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। হাসি থামতেই একটা পেঁচার কর্কশ ডাক ভেসে এলো। তোমরা অত দূর থেকে এসেছো শুধু ওই চাবুকটা দেখে চলে যাবে? জব চার্নককে দেখবে না? জব চার্নক? ইয়েস, জোবাস চার্নক। ওনাকে আমি ক্যালকাটার সেন্ট জনস চার্চের সিমেট্রি থেকে তুলে এনেছি। একটু আগে উনি ঘুম থেকে উঠেছেন। দাঁড়াও, ওনাকে জিজ্ঞেস করি। People comes in and they are not the four of the house on their own. The possess the blue in the sky. Where the known in the high. Wavers and winds and the date and the evil, they feel of the life on the front. Phrase. বিড়বিড় করে কি সব দুর্বোধ্য মন্ত্র বলে গেল। তারপর বাঁ হাত দিয়ে সজোরে টেবিলে চাপড় মারল। ইয়েস মুখার্জি, তিনি রাজি হয়েছেন। চার্নক আসছেন। খটখট বুটের শব্দ। তারপর বিহ্বল হয়ে দেখলাম 6 ফুটের ওপর লম্বা একজন পুরুষ ঘরে ঢুকলেন। তার পোশাক 400 বছর আগের ব্রিটিশ রাজপুরুষদের মতো। কোমরে বেল্ট, বুকের আড়াআড়ি চামড়ার বকলস, গোল গোল মেডেল, চৌকো চাকতির তকমা বুকের জামায়। লোকটার মুখ অবিকল জব চার্নকের মতো। সাহেবটি স্টিফেনের পাশে গিয়ে দাঁড়াল, চোখ দুটো আগুনের ভাটার মতো। গ্র্যান্ডপা, এরা ইন্ডিয়ান, ক্যালকাটা থেকে এসেছে। Calcutta, the dirty town, a town of bloody natives. They are dangerous. ওদের অভিশাপে আমি মাত্র 62 বছর বয়সে খবরে গেছি। I hate them. সব কটাকে চাবুক মেরে ফের করে দাও। No, গ্র্যান্ডপা, তা হয় না। They all are my guests. Guests? My God. Bloody native-রা তোমার guests. আমি ওদের সঙ্গে কথা বলতে চাই না। I hate them. চলাম। মূর্তিটা গটগট করে বেরিয়ে যাচ্ছে। স্টিফেন বলল, গ্র্যান্ডপা, ওরা তোমার চাবুক দেখতে চাইছে। সে তোমার ইচ্ছে। I hate Calcutta. মূর্তিটা অন্ধকারে মিলিয়ে গেল। নবকাকু নার্ভাস, কাঁপা কাঁপা গলায় বললেন, যোগু, এবার উঠবে তো? 1 মিনিট নবদা, মিস্টার আয়ার এবার সত্যি চাবুকটা দেখাবে তো? সত্যি চাবুক? কি বলতে চাইছো তুমি? এই যে এতক্ষণ এসব দেখলে, এসব সত্যি নয়। মিথ্যে না সত্যি সেটা আমার চেয়ে তুমি ভালো জানো। আমি একবার চাবুকটা দেখতে চাই। স্টিফেন আয়ার কালো চশমার ফাঁকে তাকিয়ে আছে যোগু মামার দিকে কয়েক সেকেন্ড, তারপর চেঁচিয়ে বলল, শারি! ইয়েস স্যার। 5 cups of coffee. No, 4 cups are fine. মুখার্জি, তোমার সঙ্গী বোধহয় সেন্সলেস। 4 নম্বর চেয়ারে অনন্ত সরখেলের মাথাটা হেলে গেছে, চোখ বন্ধ। I think he needs some water. উইলিয়াম! অন্ধকার থেকে একটা জলের বোতল এসে পড়ল টেবিলে। মামা অনন্তবাবুর চোখে মুখে জল ছেটাতে লাগলেন। আমি
অনন্তবাবু চোখ মেলে তাকাতে যাচ্ছিলেন, মামা কানের কাছে গিয়ে বললেন, খবরদার তাকাবেন না, এখনো আমরা বেরোইনি। চুপ, মানা করেছিলাম, এবার অজ্ঞান হলে ফেলে রেখে চলে যাব। অস্ফুট কোক শব্দ। ততক্ষণে পরের দৃশ্য শুরু হয়ে গেছে। পরপর 4টে সাদা কঙ্কাল 4 কাপ কফি নিয়ে ঢুকল, সাজিয়ে দিল টেবিলে। ব্যাকগ্রাউন্ডে খোনা গলায় খিলখিলে হাসির শব্দ। স্টিফেনও হাসছে, বলল, আশা করি আমার অ্যাসিস্ট্যান্টরা খারাপ বানায়নি। প্লিজ টেক ইট। না, গুড কফি। স্টিফেন, তুমি সানগ্লাস পরে আছো কেন? মাই গড, এটাও বোঝোনি? অ্যাকচুয়ালি আমার চোখ নেই, সেখানে 2টো বড় বড় গর্ত। লোকে দেখে ভয়ে চেঁচিয়ে ওঠে, তাই এটা পড়ে থাকে। ও তাই, বেশ বেশ। আমি জানি মিথ্যে কথা গুছিয়ে না বলতে পারলে ভালো ম্যাজিশিয়ান হওয়া যায় না। স্টিফেন, তুমি বোধহয় জানো আমাদের ইন্ডিয়া হলো ম্যাজিকের দেশ। গণপতি, পিসি সরকার নিশ্চয়ই নাম শুনে থাকবে। কন্টেম্পোরারি অনেক ম্যাজিশিয়ান আমার বন্ধু। তা সত্ত্বেও বলছি, তুমিও গুড ম্যাজিশিয়ান। আমি তোমায় আইডিয়া দিতে পারি, অনেক টাকা বানাতে পারবে। শুনবে? স্টিফেন চুপ। জানো স্টিফেন, আমেরিকার ডেনভার শহরে এক বিজ্ঞানী বন্ধু আমায় ডিনার করাতে নিয়ে গেছিল একটা রেস্টুরেন্টে। তার বাইরে লেখা গোস্ট রেস্টুরেন্ট। সেখানে এরকম কঙ্কাল নাচ আমি এনজয় করে এসেছি। তোমাদের দেশেও ভৌতিক রেস্টুরেন্ট আছে, ভালো ভিড় হয়, লোকে ভয় পাওয়ার আনন্দ পেতে পেতে খাওয়া দাওয়া করে। তুমি কিন্তু এই বাড়িতেই ছোট করে খুলতে পারো। যতদূর জানি নটিংহ্যামশায়ারে কোনো গোস্ট রেস্টুরেন্ট নেই। স্টিফেন পাথরের মতো বসে আছে। কি কিছু ভুল বললাম? স্টিফেন আস্তে আস্তে মাথা দোলাচ্ছে, বলল, মিস্টার মুখার্জি, ইউ আর আ ভেরি ব্রেভ পারসন। উইলিয়াম, গেট মি দ্যাট হুইপ প্লিজ। একটা লম্বা বাক্স এসে পড়ল। ঢাকনা খুলে ফেলল স্টিফেন। নাও, হাতে নিয়ে দেখো। প্রায় 8 ফুট লম্বা একটা চাবুক, কালো সাপের মতো হিলহিলে, আবলুস কাঠের হাতল। হাতলের একটা অংশ রূপোর পাতে মোড়া, ওপরে খোদাই করা 2টো অক্ষর GCI। এত যুগ পরেও স্পষ্ট পড়া যাচ্ছে। যোগুমামার মুখের চেহারা পাল্টে গেছে। চাবুকটার গায়ে হাত বুলোচ্ছেন আর বিড়বিড় করছেন। লিটু পা, তোমার শরীরে নেটিভের রক্তের দাগ। স্টিফেন, তুমি কি এটা বেচবে? কেন? তুমি কিনবে? আমি না, ইন্ডিয়া গভর্নমেন্ট যদি কেনে। স্টিফেন আয়ার হেসে উঠল, সঙ্গে সঙ্গে সেই প্যাঁচার ডাক। Are you sure, Mr. Mukherjee? This is original. I mean, জব চার্নকের। What? আরে আমি তো নিজেও একটা চাবুক বানিয়ে জব চার্নকের মেমেন্টো বলে চালাতে পারি। সেটা হয় নাকি? কার্বন টেস্ট করলেই বোঝা যাবে এটা কতকালের পুরনো। আমি টেস্ট করতে দেব কেন? যদি তুমি কিনতে চাও তাহলে যে অ্যামাউন্ট ঠিক হবে সেটা এক হাতে নেব, অন্য হাতে চাবুকটা দেব। রাজি? যোগুমামা চুপ, ধন্দে পড়ে আছেন। লোকটা পুরো ফাটকা খেলতে চাইছে। ভালো করে ভেবে নাও মুখার্জি, মেক আপ ইউর মাইন্ড। একবার দেওয়া নেওয়া হয়ে গেলে কিন্তু আর কোনো কথা হবে না। আমার ওপর বিশ্বাস করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তুমি কিন্তু একটু আগে বললে, ঠিকঠাক মিথ্যে না বলতে পারলে ভালো ম্যাজিশিয়ান হওয়া যায় না। যোগুমামা থুতনিতে হাত বোলাচ্ছেন। কয়েক সেকেন্ড পরে উঠে দাঁড়ালেন। 24 ঘন্টা সময় দাও। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। বেরোবার সময় করিডোরে আলো জ্বলে উঠেছে। দুদিকে সার সার অসংখ্য কঙ্কালের ব্লো আপ। ফ্লুরোসেন্ট রঙে পাঁজরাগুলো জ্বলছে। অনন্তবাবুকে টানতে টানতে বেরোচ্ছি। উফ, একটা অভিজ্ঞতা হলো বটে। গাড়িতে স্টার্ট দিয়ে নবকাকু বললেন, যোগু, আই এম রিয়েলি চার্মড। তোমার নার্ভ এত স্ট্রং। নবদা, আগেই আমার সেম এক্সপিরিয়েন্স হয়েছিল। প্লাস কলকাতাতেও একবার পিসি সরকার জুনিয়র ভৌতিক রেস্তোরাঁর প্রাইভেট শো করেছিলেন, গেছিলাম। সবটাই লেজারের খেলা।
চায়ে চুমুক দিয়ে যোগুমামা বললেন, টুকলু, স্টিফেন আয়ার সম্পর্কে তোর অ্যাসেসমেন্ট কি? আমার মনে হয়েছে লোকটা মেগালোম্যানিয়াক, নিজেকে অলমাইটি ভাবে, অন্যকে তুর্কি নাচিয়ে তৃপ্তি পায়। ঠিক, আসলে ও একজন ম্যাজিশিয়ান যে ভয় বিক্রি করে টাকা বানাতে চায়। আর আর কিছু? আর আর ও হচ্ছে আউট অ্যান্ড আউট রেসিস্ট। রেসিস্ট? বর্ণবিদ্বেষী? মানে কেন? মানে আমাদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করেনি। টুকলু, ওর তৈরি করা ভূত জব চার্নকের বলা কথাগুলো মনে কর। ওর মনের কথা ও চার্নকের মুখ দিয়ে বলিয়েছে, পুরোটাই রেকর্ডেড ভয়েস। আজকে যা দেখেছি বা শুনেছি সেটা আসলে ওর ম্যাজিক শোর প্যাকেজ। হিস্টোরিয়ানরা কেউ কেউ চার্নককে অত্যাচারী বলেছেন, কিন্তু নেটিভ হেটার বলেননি। নবকাকু অবাক হয়ে যোগুমামাকে দেখছেন, বললেন, যোগু, আজ বুঝলাম জানো, সায়েন্টিস্ট হয়েও কেন মিস্ট্রি সলভ করতে তোমার ডাক পড়ে। ঠিকই বলেছ, ব্রিটিশদের মধ্যে কিছু মানুষ এখনও রেসিস্ট, এবং মাঝে মধ্যেই সেটা এক্সপোজড হয়ে যায়। তাও যদি স্টিফেন খাঁটি ব্রিটিশ হতো, ওর তর্ষ দিদিমা একজন নেটিভ ভারতীয় মহিলা, 1% হলেও সেই জিনও ক্যারি করছে। কি মামা? রাইট, তোকে বলেছি জোনাথন আয়ারের সঙ্গে দেখা করার আগে আমরা চার্নকের সিমেট্রি আর টোম্ব দেখতে গেছিলাম। ফ্যামিলির প্রায় সবার কবর আছে, একমাত্র চার্নকের বিবির নেই। জামাই চার্লস শাশুড়ির কবর ওখানে রাখেননি। কেন রাখেনি? তাহলে ওদের রক্ত নিয়ে প্রশ্ন উঠে যেত। স্টিফেনের মধ্যে দেখা যাচ্ছে সেই রেসিস্ট জিন ফিরে এসেছে। নবকাকু বললেন, যোগু, তুমি ওর কাছে 24 ঘন্টা সময় চেয়েছো। আচ্ছা, সত্যিই কি তুমি জব চার্নকের চাবুকটা কেনার জন্য গভর্নমেন্টকে রেকমেন্ড করবে? দোনামোনায় আছি নবদা। জোনাথন বুড়ো বলেছে সে নাকি নিজের চোখে ওই চাবুক দেখেছে। যাদের কাছে ছিল সেই জ্ঞাতিরা 47-এর পর ভারত ছেড়ে ফিরে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে সেই জ্ঞাতিদের পরের জেনারেশন যেই স্টিফেন, তার প্রমাণ কোথায়? চাবুকটা অ্যান্টিক, আমি শিওর, কিন্তু এরকম চাবুক অনেক পুরনো জমিদার ফ্যামিলিতেই আছে। তেমন কোথাও থেকে মালটা ঝেড়ে চার্নকের নামে চালাচ্ছে না তো? ঠিকই বলেছ, কিন্তু তাহলে কি বলবে ওকে? কিছুই বলবো না, দেখিও নিজে থেকে জয়তীকে ফোন করে কিনা। রাখি কাকিমা উঠে গেছিলেন, জিন্স পুলোভার পরে ড্রয়িং রুমে এসে ঢুকলেন। চলো বেরো, ঘরে বসে রট করো না, চলো হেঁটে আসি জঙ্গলে। জঙ্গলে? এখানে জঙ্গল আছে নাকি? অফকোর্স, ঘন বন, মাঝ দিয়ে জগারদের রাস্তা রয়েছে, গাড়ি চলাচল এখানে ব্যান্ড। জন্তু নেই? বুনো খরগোশ, মুরগি আর প্রচুর পাখি। স্কানথর্পে ফিরে এসেছি। বেরোবার সময় দেখে এসেছি অনন্ত সরখেল পুরো স্বাভাবিক, নাতনির সঙ্গে জমিয়ে গল্প করছেন। একটু এগোতে জঙ্গল শুরু, গাছে গাছে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। গোধূলির কমলা আভা ছড়িয়ে গেছে আকাশে, গাছে, শুকনো পাতায়। অপূর্ব। তা কেমন লাগছে টুকলু? দারুণ না? কি? মোবাইলটাও তখনই বেজে উঠল। হ্যাঁ জয়ন্তী, বলো। সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এখনই যাচ্ছি। চলো। অনন্তবাবুর আবার লুনাটিক অ্যাটাক হয়েছে, আজ নাকি আরো ভায়োলেন্ট, অ্যাগ্রেসিভ। কেউ না কেউ না কাছে ঘেঁচতে পারছে না। मैं हूं जब चार्नक, ক্যালকাটা কিং, সবাইকে চাপকে সোজা করে দেব। কার কত পাওয়ার দেখি। ও কনস্পিরেসি হচ্ছে, সব ভেঙে গুড়িয়ে দেব। ফায়ার ফায়ার। সন্ধে 7:12, বাড়ির বাইরে থেকেই চিৎকার ভেসে আসছিল। হ্যাঁ, অনন্তবাবুর বিকৃত গলা। আশেপাশের নিঝুম নৈশব্দের মাঝে আওয়াজটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। কয়েকবার দরজায় আলতো টোকা দিলেন নবকাকু। জয়তিদি দরজা খুলে বলল, আসুন। কোথায়? ওই তো দেখুন, একটা লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। কি ভয়ানক! অনন্তবাবুর চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। দাড়িগোফের জঙ্গলের মধ্যে দিয়ে মূলোর মতো 4টে দাঁত খিচোচ্ছে, মাঝে মাঝে অর্থহীন হুঙ্কার ছাড়ছেন।
मैं हूँ জব চার্নক, ক্যালকাটা কিং। সবাইকে চাপকে সোজা করে দেব। আয় শালা, কার কত পাওয়ার দেখি। কনস্পিরেসি হচ্ছে, সব ভেঙে গুড়িয়ে দেব। ফায়ার ফায়ার। বনবন করে লাঠি ঘোরাচ্ছেন। ঘরগুলোর কোণে কোণে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে আছেন অনন্তবাবুর মেজদি, নাতনি, আলোক, ধীরেনবাবু। কি বাঁচাদনেরা, কোথায় তোরা? গুলির আওয়াজ শুনে পালিয়ে গেলি? ব্যাটা কাওয়ার্ড, পালিয়ে বাঁচতে পারবি আমার হাত থেকে? আই অ্যাম চার্নক, সব কটাকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। যোগু, তুমি একবার গিয়ে দাঁড়াবে নাকি? তোমায় তো দেবতার মতো ভক্তি করে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আপনি একবার দেখুন না। যোগু মামা জয়তিদির দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে গিয়ে দাঁড়ালেন অনন্তবাবুর কাছে। অনন্ত সরখেল থমকে দাঁড়ালেন, ভুরু কুঁচকে বললেন, কে হে বাবা তুমি? এত বড় সাহস, চার্নকের সঙ্গে টাইম না করে চলে এসেছে? হ্যাঁ অনন্তবাবু, আমি জগবন্ধু মুখার্জি, আপনার স্যার। স্যার? কে স্যার? আমার একটাই স্যার, ইংল্যান্ডের সম্রাট। যাও কেটে পড়া, নইলে লোকটাকে দূর দূর করে দেব। অনন্তবাবু, কুল ডাউন। দেখুন। দেখবো? কি দেখবো? ইয়েস, আন্ডারস্ট্যান্ড। তুমি কনস্পিরেটর, বেটা বেঈমান, আমার সরাতে চাইছো। যোগু মামা সাহস করে ওকে ঝাঁকুনি দিলেন, একটু জোরেই বললেন, চুপ, একদম চুপ করুন, পাগলামি বন্ধ করুন। স্টপ ইট। মানে এত সাহস তোমার উইলিয়াম? ক্যাকশিয়ালের গু, তোদের মুখে থু থু থু। এই হনুমান, কলা খাবি? জব চার্নক দেখতে যাবি? যাবি যাবি। পরক্ষণেই আচমকা কুঁকড়ে গেলেন, লাঠি টাঠি ফেলে বসে পড়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, বাঁচাও, মেরে ফেললো কনস্পিরেসি। সব শয়তান ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র করছে। ও বাঁচাও বাঁচাও। যোগু মামা হাঁটু গেড়ে বসে পড়েছেন, অনন্তবাবুর মাথায় হাত বোলাচ্ছেন। কেউ মারেনি অনন্তবাবু, কেউ মারেনি। আপনার মনের ভুল। তাকিয়ে দেখুন, আমরা সবাই আপনার লোক। অনন্তবাবু চোখ তুলে তাকালেন, তারপর হাউমাউ করে কেঁদে ফেললেন। কাঁদছেন আর অস্ফুটে বলে যাচ্ছেন, মেজদি ভাই, মেজদি গো, আর একটু হাত বুলিয়ে দাও। বড় হারা, তোমার বেয়াই ধীরেন বাবু লোকটা মহাবিটকেল, যা বলি তাতেই হাসে। ও মেজদি গো, শুনছো না? হ্যাঁ শুনছি। ওকে বললুম চলুন বাইরে দুপাক ঘুরে আসি, তা না বাড়ির মধ্যেই পাক খাবে। কেন রে বুড়া, একটু বেরোতে পারিস না? এই বাড়িতে তোরা তো আঠা কিসের? বলো তো মেজদি ভাই। ঠিক ঠিক বলে দেব। এখন শান্তি শান্তি। যোগু মামা কথা বলতে বলতে আলোকদাকে ইশারা করছে। কতবার স্টিফেনকে বললুম আমায় চার্নকের ভূত দিও না, তবু দিল। আমি কি পারি? আমি কি পারি? অনন্তবাবু দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে কেঁদে চলেছেন আর বিড়বিড় করছেন। আলোক নিঃশব্দে এসে অনন্তবাবুর বাঁ হাতে নিপুণভাবে সিরিঞ্জ ফুটিয়ে দিল। স্যার, স্যার, লোকটা ভালো, মানা করেছিল, কেন যে গেলুম। আরামজাদা জব চার্নক ভিতরে ঢুকে গেছে, শয়তান আত্মা বেরোচ্ছে না, আমায় বাঁচতে দেবে না। উনি একবার শুধু উফ করে উঠলেন। সেই কান্না আর অস্ফুট গোঙানি এক টানা চলছে। বলতে বলতে কার্পেটের ওপর গড়িয়ে পড়লেন। চোখ বুজে গেছে। যাক, ঘুমিয়ে পড়েছে, বাঁচা গেল। ছোটখাটো নিরীহ চেহারার ধীরেনবাবু পর্দার আড়ালে লুকিয়েছিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে এলেন, বললেন, আমার ওপর কেন যে এত রেগে গেছে জানি না মশাই। আমি তো ভাবলাম যেমন চণ্ড মূর্তি আমায় অ্যাট্যাক না করে বসে। খুব কষ্ট হচ্ছিল অনন্তবাবুর জন্য। হঠাৎ কি এমন ঘটছে যে সন্ধে হলেই পাগল হয়ে যাচ্ছেন?
নবকাকু আর আমি পাঁজা কোলা করে বেডরুমে শুয়ে এলাম। সবাই গোল হয়ে সোফায় বসে। যোগুমামার মুখে শ্রাবণের মেঘ, আনমনা দৃষ্টি, গভীর ভাবনায় ডুবে আছেন। জয়তিদি চা চানাচুর নিয়ে এসেছেন। যোগুমামা একটু তুলে মুখে দিলেন, বললেন, না, বুঝতে পারছি না জয়তী, এরপর যখন উনি ঘুম থেকে উঠবেন নর্মাল? একদম, এই ফেসের কথা মামার মনেই থাকে না। আগের দুবার যা দেখেছি আর কি। গতকাল তো নবকাকুর ওখানে কিছুই হয়নি। আজ কি ঘটেছিল বলতে পারবে? হ্যাঁ, স্বাভাবিক মানুষ। বিকেলে দিব্যি চা খেলেন, নাতনির সঙ্গে বাবা আর মামা দুজনে গেমস খেললেন, কার্টুন চ্যানেল দেখলেন। আমি তখন কিচেনে ছিলাম, অলোক কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ বিকট একটা চিৎকার শুনে এসে দেখি এই অবস্থা। আমি একবার এসে দেখি অ্যানি একাই গেমস খেলছে। বললাম, কিরে তোর পার্টনার কই? তাও বলল, বড় দাদু স্মোক করতে গেছে, মামা দাদুও সঙ্গে গেছে। কোথায় গেছিল দুজনে? আমি বলছি জগবন্ধুবাবু, পিছনের বাগানে। বাড়ির মধ্যে স্মোকিং ব্যান্ড, তাই নেশা চাপলে বাগানে যাই। উনি কি তখন বাড়ির বাইরে যেতে চেয়েছিলেন? হ্যাঁ, আরে বাইরে বেরিয়ে হবেটা কি? একটা সিগারেট খেতে বড় জোর 5 মিনিট। ও জয়তী, ভাবছি কাল বিকেল থেকে এখানেই থাকবো, তোমাদের অসুবিধে হবে না তো? কি যে বলেন আঙ্কেল। কলিং বেলের শব্দ। আলোক সসম্ভ্রমে বলল, আসুন আসুন। মাঝারি হাইটের মানুষটি ঢুকতে ঢুকতে সবাইকে বাও করলেন। বয়স 60-এর কাছাকাছি, শান্ত সৌম্য চেহারা। আলোক বলল, প্রফেসর জেমস হুটন, আমাদের নেক্সট ডোর নেইবার। প্রফেসর, ইনি আমাদের রিলেটিভ, ডক্টর J.B. মুখার্জি। রিয়েলি নাইস মিটিং ইউ। এখন সব শান্তি হয়েছে? আজ বোধহয় একটু বেশি ভায়োলেন্ট হয়ে গেছিলেন, খুব শাউট করছিলেন। হ্যাঁ প্রফেসর, ইনজেকশন পুশ করতে ঘুমিয়ে পড়েছেন। জয়তী, প্রফেসরের বাড়ি কোনটা? হোটেলের বাড়ি এই তো, এই আমাদের ডান দিকে লাগোয়া কটেজ যেটা দেখলেন সেটাই। দুটো বাড়ির একটাই কমন ড্রাইভওয়ে, গাড়ি থাকে, তবে এখন ফাঁকা। প্রফেসর কি পড়ান? আঙ্কেল, উনি নটিংহ্যাম ইউনিভার্সিটির এমেরিটাস প্রফেসর। দিনরাত কি সব যেন রিসার্চ করে যাচ্ছেন। তাই নাকি? তবে তো আলাপ করতে হবে। উইকডেতে তো ওনাকে ধরা খুব মুশকিল। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যান, ফেরেন সেই রাত 8টার পর। তবে তারপরেও অনেক রাত অব্দি আলো চলে। ইন্টারেস্টিং। বাড়িতে আর কেউ নেই? না, আমরা এবারে এসে থেকে ওনাকে একাই দেখেছি। ওনার রিসার্চের টপিক কিছু জানো? আমি ঠিক বুঝি না আঙ্কেল, আমি লিটারেচার নিয়ে পড়েছি, তবে অলোক বলতে পারবে। সেদিন উনি ওর সঙ্গে একটা অদ্ভুত বিষয় নিয়ে ডিসকাস করছিলেন, সামথিং ওই কুকুরের ওপর অ্যালজাইমার টেস্ট। অ্যালজাইমার টেস্ট কুকুরের উপর? কুকুরের আবার স্মৃতি লোপ পায় নাকি? সে তো আমি ঠিক বলতে পারবো না আঙ্কেল, আমি তো কিছুই বুঝিনি। অলোক ফিরলে তারপর না হয় ওর থেকেই সব জানতে পারবেন। জয়তিদিদের কটেজের সামনের এক চিলতে বাগানে সবাই চা খাচ্ছি। পরপর বাংলো প্যাটার্নের কটেজগুলো উপচে পড়ছে নানা রঙের ফুলে, অর্কিডে। এত সুন্দর, চোখ ফেরানো যায় না। বিকেল 4টে। নিচে বিকেলের আলো মাখা শিয়ারব্রুকের উপত্যকা ঝলমল করছে। জয়দিদি, এদেশে বাগান করাটা সবারই খুব শখ দেখছি। তা বলতে পারো। এদেশে ফ্লাওয়ারিং সিজন বড়জোর ওই 5 মাস। তখনই নেবারদের মধ্যে অলিখিত কম্পিটিশন শুরু হয়ে যায়, কে কত ভালো বাগান করেছে সবাইকে দেখাবে। উটন সাহেবের বাগানটা বড্ড বেমানান তোমাদের কটেজগুলোর মধ্যে, শুধুই আগাছা আর বেগুনি ফুলের ঝাড়। হবেই তো, কি করবে ওনার বাগান? এখানে ওই বেগুনি ফুল এমনি এমনি ফোটে, ক্রোকাস, সেগুলোই আগাছার মতো ফুটে আছে। কতবার আমরা জিজ্ঞেস করেছি, আমরা কি আপনার বাগান করে দেব? উনি এড়িয়ে গেছেন। আসলে এনারা না কিছুতেই হেল্প নিতে চায় না।
পূব দিক থেকে মস্ত বড় কালো ভ্যান এগিয়ে আসছিল। জয়তীদির কটেজের ঠিক সামনে এসে থেমে গেল। আর ড্রাইভারের সিট থেকে যে ঢ্যাঙা লোকটা নেমে সোজা এদিকে হেঁটে এলো তাকে দেখে চমকে উঠেছি। স্টিফেন আয়ার, গোস্ট ম্যাজিশিয়ান। আজ আধমুখ ঢাকা সানগ্লাস চোখে নেই, অনেকটা স্বাভাবিক লাগছে। অনন্ত সরকেল অবশ্য রিস্ক নেননি, টপ করে বাড়ির মধ্যে ঢুকে গেছে। Hello, Mukherjee. I was expecting you and you are here. What a luck. রিয়েলি? Of course. তুমি বলেছিলে by next 24 hours তোমার ডিসিশন মিসেস সাহাকে জানিয়ে দেবে। The time is over. তাই ওর কাছেই আসছিলাম। Mukherjee, we Britishers always keep our commitment. সরি, কাল থেকে একটা অ্যাকিউট ফ্যামিলি প্রবলেমে সবাই ডিস্টার্বড, তোমায় জানাবার সময় পাইনি। মিস্টার আয়ার, উই হ্যাভ ড্রপড আওয়ার আর্লিয়ার প্ল্যান। আমরা জব চার্নকের চাবুক কিনতে চাই না। What? No, 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 no. This is not done. তোমার এই কথা আমি এখন আর শুনবো না। 24 ঘন্টার মধ্যে তুমি জানাওনি, সো আই আন্ডারস্ট্যান্ড ওই অ্যান্টিক হুইপ তুমি কিনবে। Mukherjee, you have to buy that whip. বলে কি লোকটা? মামার বাড়ির আবদার নাকি? নবকাকু নিচু গলায় বললেন, এদেশে কিন্তু এটাই দস্তুর। অফারটা তুমিই দিয়েছিলে যোগু। স্টিফেন গেট খুলে এসে দাঁড়িয়েছে, ডাঁটোয়াল গলায় বলল, হ্যালো মিসেস সাহা, তুমি কি ভেতরে ঢুকতেও বলবে না? অবশ্যই, এসো আঙ্কেল, তোমরা সবাই ভেতরে এসে বসো। ড্রয়িং রুমে যোগুমামা স্টিফেন আয়ার মুখোমুখি। আমরাও বসেছি। অস্বস্তিকর পরিস্থিতি। স্টিফেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যোগুমামার দিকে। মুখার্জি, আমি ওই চাবুকটা সঙ্গে নিয়ে এসেছি, ফেরত কিন্তু নিয়ে যাব না। যোগুমামা 2-3 মিনিট চুপ, তারপর আস্তে আস্তে বললেন, মিস্টার আয়ার, ইউ আর রাইট। আমি টাইম ফেল করেছি, চাবুক নিতে আমি বাধ্য। কিন্তু আমার দুটো কথা আছে। ক্যারি অন। নাম্বার 1, চাবুকটা আমি কিনবো আমার দামে, কারণ কাল তোমার সঙ্গে আমার চাবুকের দাম নিয়ে কোনো কথা হয়নি। নাম্বার 2, তুমি যে কালকের চাবুকটাই এনেছো সেটার প্রমাণ কোথায়? ইয়েস মুখার্জি, তোমার ফার্স্ট পয়েন্ট লজিক্যাল। দাম কিছু ফিক্সড হয়নি, তবে সেটা নিশ্চয়ই 1 পেনি নয়। কি বলো? কিছুই বলছি না। আমার অফার তোমার পছন্দ না হলে চাবুক দেবে না, ভেরি সিম্পল। নাও কাম টু মাই সেকেন্ড পয়েন্ট। হঠাৎ ভুল পাল্টে ফেলল স্টিফেন। হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, গ্রেট গ্রেট মুখার্জি, তোমার মতো এক্সেপশনাল পারসন আমি আগে মিট করিনি। হোয়াট আ কম্বিনেশন অফ কারেজ অ্যান্ড ইন্টেলিজেন্স। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট ইজ মোস্ট সিম্পল। আমি দেখেছি তুমি কাল 5 মিনিট ধরে হুইপটা এক্সামিন করেছো, সো অন্য চাবুক হলে ঠিক ধরে ফেলবে। হ্যাঁ, তা পারবো, কিন্তু চাবুকটা কোথায়? গাড়িতে আনছি। অদ্ভুত লোক। 1 মিনিটের মধ্যে বড় সড়ো ডাফেল ব্যাগ টানতে টানতে নিয়ে এলো। ভেতর থেকে বাক্সটা বের করে এগিয়ে দিল যোগুমামার দিকে। বলল, সে ওপেন ইট। আমরা উদ্গ্রীব হয়ে ঝুঁকে পড়েছি। যোগুমামা খুললেন আস্তে আস্তে। হ্যাঁ, কালকেরটাই মনে হচ্ছে। আবলুস কাঠের হাতল, হাতলের ওপর রূপোর এমবস করা জব চার্নকের নামের আদ্যক্ষর জেসি। তারপর বাক্সের মধ্যে গোটানো কালো হিল হিলে লম্বা চাবুক, চার্নকের লিটুপা। মামা হাতলে হাত ছোঁয়ালেন। পরক্ষণেই উফ, শক খাওয়ার মতো চিৎকার ছেড়ে ছিটকে উঠলেন। লাফিয়ে সরে গেছি আমরাও। হে কি, হাতলটা এখন সাপের ফনা। বিশাল ফনা তুলে কালো সাপটা দুলছে। ব্ল্যাক কোবরা। ফিসফিস করে বলছে স্টিফেন, 1 ছোবলে শেষ। আমরা আতঙ্কে পাথর, নড়াচড়া করার ক্ষমতা নেই। হোয়াট হ্যাপেন্ড মুখার্জি? এবার বলো, চাবুকটা নেবে তো? ও আমার পোষা সাপ, ভয় পেও না, দেখবে। সে হাত নাড়ছে ঠিক ফনার ওপরে, তারপর শীষ দিল অদ্ভুত স্বরে। সাপটা ফনা গুটিয়ে আবার বাক্সের ভেতর ঢুকে গেল। হুমা, সাপ কোথায়? এ তো চাবুকটাই। মুখার্জি, আমি শুধু গুছিয়ে মিথ্যেটাই বলতে শেখিনি, হিপনোটিজমও একটু আধটু জানি।
কি জানি তো? হ্যাঁ আর জীবনে দ্বিতীয়বার আমি হিপনোটাইজড হলাম। কনগ্রাটস। এবার বলো তো সত্যি সত্যি কি চাও তুমি? স্টিফেন আয়ার কয়েক সেকেন্ড নিষ্পলক চোখে তাকিয়ে রইল, তারপর বলল, মুখার্জি, আমি সত্যি সত্যি চাই তোমরা এই চাবুকটা ইন্ডিয়ায় ফেরত নিয়ে যাও। Believe me, I'm terribly frustrated and depressed. Money is no matter. আমি একা, আমার যা আছে কিছু না করলেও বাকি জীবন চলে যাবে, কিন্তু প্রফেশনাল লাইফে আমি কিছুই করতে পারিনি। কেন জানো? ইটস ফর দ্যাট ওয়েব, এই চাবুকটার জন্য। ছোটবেলা থেকে ওকে আঁকড়ে রেখেছি। মনের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গিয়েছিল যে আমিই জোব চার্নক। আমার গ্র্যান্ডমা আমার মধ্যে এই মিথ্যে বিশ্বাসটা ঢুকিয়েছিল। আমি নাকি চার্নকের মতো দেখতে, ওনার নাকি রিবার্থ হয়েছে আমার মধ্যে। আমি ইন্ডিয়ান নেটিভদের শাসন করেছি, যা চেয়েছি তাই করেছি। ম্যাজিক শো করেছি জোব চার্নককে নিয়ে, কিন্তু শোগুলো সব ফ্লপ হয়ে গেছে। তবুও যা হোক চলে যাচ্ছিল। কিন্তু সর্বনাশ হলো সোশ্যাল নেটওয়ার্ক, এই ফেসবুকে জয়েন করে। কোনো এক কাজিন চার্নক আয়ার ফ্যামিলি পেজ খুলল। অমনি আমি জয়েন করে সবাইকে বড়াও করে এই চাবুকটা দেখাতে লাগলাম। ওহ, what a fool I am, what a fool। অমনি শুরু হলো রিলেটিভদের কমেন্টস। মাই গড, একদল বলছে আমি মিথ্যেবাদী, আরেক দল বলছে যদি সত্যি ওটা চার্নকের চাবুক হয় তো ইমিডিয়েটলি ওটা ইন্ডিয়া গভর্নমেন্টকে ফেরত দেওয়া উচিত। সে কি গালাগালি, সে কি অভিশাপ! ও মাই গড! জানো, এরা সবাই কিন্তু চার্নক আয়ার ফ্যামিলির। আমি ওদের অপমান সহ্য করতে পারছিলাম না, নিজেকে উইথড্র করলাম গ্রুপ থেকে। কিন্তু তারপরেও কে কি বলছে সেটা দেখার জন্য আমি গ্রুপ চেক করতাম, দেখতাম তখনও আমার উদ্দেশ্যে সবাই ডার্টি কমেন্টস চালিয়ে যাচ্ছে। কাল তোমাদের সঙ্গে কথা হওয়ার পরে আমি সব ঠিক করে ফেললাম। আর নয়, যে দামেই হোক ওটাকে আমি সেল করে দেব। আমি ওর হাত থেকে মুক্তি পেতে চাই মুখার্জি। আমরা চুপ। যোগমামা আস্তে আস্তে বললেন, বুঝলাম, কিন্তু স্টিফেন চাবুকের জন্য কত টাকা দিতে হবে সেটা বলো। আর সেই অ্যামাউন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট দিতে রাজি হবে কিনা তাও জানি না। এখন কিছুই কমিট করতে পারবো না। করতে হবে না তোমায়, আমি লোক চিনি। তোমাদের রিলেটিভ মিসেস সাহা এখানে থাকছে, অ্যামাউন্টটা ওকে জানিয়ে দিও। ওকে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে যাব, সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দিও। তবে একটা কথা তোমায় বলে দিচ্ছি। কি কথা? আমি কিন্তু 100% শিওর নই যে এটা সত্যিই আমার গ্রেট 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 গ্র্যান্ডফাদার জোব চার্নকের চাবুক কিনা। মেবি দিস ওয়াজ আ ফ্যামিলি মিথ। আমি জানি আমার এক আঙ্কেল জোনাথন তোমাকে পাঠিয়েছে, ওর ছেলে ফেসবুক গ্রুপে ছিল। তবে 1940s চাবুকটা যদি অরিজিনাল হয় তো সেটা এটাই। বাই। স্টিফেন আয়ার উঠে দাঁড়ালো। পুরো ঘর থমথমে। জব চার্নকের বংশধর আমাদের যে এভাবে নাড়িয়ে দেবে ভাবতে পারিনি। জয়তী ছুটে এলো। মিস্টার আয়ার, কফি হয়ে গেছে। নেক্সট ডে হবে ম্যাডাম, তোমরা আগে ফ্যামিলি প্রবলেমটা মেটাও। যেতে যেতে স্টিফেন ঘুরে দাঁড়ালো, বলল, অ্যান্ড ইয়েস, লাস্ট বাট নট দ্য লিস্ট, সত্যি কথাটা বলে যাই। মুখার্জি, তোমার সঙ্গে দেখা হওয়ার আগে সত্যিই আমি ইন্ডিয়ান পিপলদের ঘেন্না করতাম। আমায় সেটা শেখানো হয়েছিল চাইল্ডহুড থেকে। তুমি আমায় পাল্টে দিয়েছ। ইয়েস, ইউ ডিড ইট। স্টিফেন হন হন করে বেরিয়ে গেল। আলোকদা হসপিটাল থেকে ফিরেছে। জয়তিদি উঠে যেতে যেতে বলল, টুকলু, কফিটা শেষ করে আমার বাগানে এসো। কত রকম ভুল করেছি, দেখবে এসো।
সামনের সেন্টার টেবিলে কুকিজ, চানাচুর, চিপস, কফির কাপ হাতে হাতে চুমুক দিচ্ছেন। অনন্ত সরখেলও এসে বসেছেন, কিন্তু কেউ কথা বলছে না। পিন পড়া নৈশব্দ। অনন্তবাবুই প্রথম কথা বললেন, বিদগুটের লোক স্যার, বাইরে ডেঞ্জারাস, ভেতরটা পুরো উল্টো। ওর ভেতরে এত দুঃখ। যোগুমামা কিছু বললেন না। মামা, এই চাবুকটা কি করবে বলো তো? এখন রাখা থাক, স্টিফেন ফেরত নেবে না। ইন্ডিয়ায় নিয়ে গেলে কিন্তু ফেটে যাবে। তাহা যাবে, কিন্তু এটা যে সত্যি জব চার্নকের চাবুক সেটা বিশ্বাস করানো যাবে কি? কেন? তুমি যে কাল ওকে বললে টেস্ট করলেই কত পুরনো বের করে ফেলা যায়। সে হয়তো যায়, ধরে নে জানা গেল চাবুকটা 350 বছরের প্রাচীন, কিন্তু ঠিক এই চাবুক চার্নকের কিনা সেটা প্রমাণ হবে কি করে? কোথাও কোনো নথিপত্রে তো এই চাবুকের উল্লেখ নেই। জোনাথন বুরোর ফ্যামিলি হিস্ট্রি কতটা বিশ্বাসযোগ্য? অনেক প্রশ্ন, বুঝলি। হিস্টোরিয়ানরা রে করে ঝাঁপিয়ে পড়বে। অনেকে বলবে সব ফালতু, আমরা সরকারকে ঠকাচ্ছি। গভর্নমেন্ট সব ঝুট ঝামেলার মধ্যে যাবেই বা কেন? একটি পয়সাও দেবে না। সেটা স্টিফেন আয়ার বিশ্বাস করবে? ভাববে টাকা পেয়ে আমরা চেপে যাচ্ছি। তাই তো বলছি এখানেই থাক, শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখি। বুঝলি টুকলু, মানুষের মন সবচেয়ে জটিল, সেখানে নানা রকম খেলা চলে। হয়তো কাল সকালে স্টিফেন এসে বলল মাইন্ড চেঞ্জ করেছে, ও চাবুকটা দেবে না। জয়তী, অলোক ফ্রেশ হয়েছে? আপনি প্লিজ একটু ডাইনিং এ আসুন, আমি একটু রিফ্রেশমেন্ট নিচ্ছিলাম। ডাইনিং হল, পাশে কিচেন, সামনেই বড় কাঁচের ঘর, সারসি টানা দরজা। ওপারে অনেকটা জুড়ে জয়তিদির গার্ডেন, রং বেরঙের ফুলে ফুলে ভরে আছে। বসুন আঙ্কেল। লোকটা কি পেকিউলিয়ার? আমি তো জয়তির কাছে শুনে স্টান্ট। হ্যাঁ, তোমাদের এই শিয়ার ক্রুক যেমন সুন্দর তেমনি অদ্ভুত। আমায় একটা কথা বলো, তোমাদের নেবার ওই হুটন সাহেব যে একজন সায়েন্টিস্ট বুঝেছি, কিন্তু ঠিক কি টপিক নিয়ে রিসার্চ করেন জয়তী বলতে পারলো না। কুকুরের কি সব অ্যালজাইমারের কথা বলছিল। টুকলু, এসো, সন্ধে হয়ে গেলে আর দেখতে পাবে না। আসলে প্রফেসর হুটনের রিসার্চের ওভারঅল টপিক হলো বায়োটেকনোলজি। আপনি তো জানেন আঙ্কেল, ওই ফিল্ডে প্রচুর কাজ হচ্ছে। জয়তি ঠিক বোঝেনি, গবেষণাটা হচ্ছে মানুষের অ্যালজাইমার মানে স্মৃতিশক্তি চলে যাওয়ার উপরে। প্রথমে এক্সপেরিমেন্ট করা হচ্ছে কুকুরের ওপরে, সাকসেসফুল হলে তখন মানুষের ওপরে প্রয়োগ করা হবে। এই তো সেদিন বললেন যে আরেকটা অদ্ভুত রিসার্চ করার কথা। জেনেটিক্যাল এমন এক ব্যাকটেরিয়া গ্রো করানো হচ্ছে, যে কোনো মেজর উন্ডে ব্যাকটেরিয়া দিলে 1 ঘন্টার মধ্যে ক্ষত খুঁজে যাবে। কৃত্রিম ওই জেলিফিশ তৈরি হচ্ছে, অ্যান্টি ম্যালেরিয়া মশা ব্রিডিং হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। প্রফেসরের সঙ্গে দেখা করে নাকি মুশকিল? কি করে আলাপ করি বলো তো? দাঁড়ান, আজই কথা বলছি, মানুষটা খুব ভালো। ততক্ষণে আমি বাগানে ঢুকে পড়েছি। অপূর্ব লাল, বেগুনি, হলুদ, নীল, সবুজ ফুলের মেলা বসে গেছে। বাগানের চৌহদ্দির শেষ প্রান্তে ঢালু হয়ে নেমে গেছে ধু ধু সবুজ প্রান্তর। এ যেন এক নন্দন কানন। টুকলু, এখানে এলেই আমার গান পেয়ে যায়। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, গাছে গাছে পাখি নাচে। বুড়োর খ্যাপামি শুরু হয়ে গেল নাকি? লক্ষ্য করলাম ধীরেনবাবু সিগারেট টানতে টানতে ঝোপের আড়াল থেকে ঘন চোখে ওকে মাপছেন। অনন্তবাবু নতুন গান ধরেছেন। শোনো গো দক্ষিণ হাওয়া, গান করেছি আমি। জয়তিদি আমায় একের পর এক গাছ চেনাচ্ছেন। এই দেখো, এসব গাছ ফুল তুমি ইন্ডিয়ায় দেখতেই পাবে না। এই যে এইটা হলো কমন ডগ ভায়োলেট, আর এই যে এটা হচ্ছে হেয়ার বেল, আর এটা হচ্ছে রেড রোজ বা গার্ডিনার। রঙের ব্রাইটনেসটা দেখেছো? আবার এটা হচ্ছে নটিংহাম ক্যাচ ফ্লাই, পুরো সাদা। ওই যে সবুজ ঝোপের মাঝে বেগুনি ফুল, তোমার বাগানে ওই ফুল লাগাওনি?
যোগু মামা ঢুকে পড়ে সিগারেট ধরিয়েছেন। না আঙ্কেল, ওটা খুব কমন ফুল। টুকলুকেও বলছিলাম এখানে এ সময় এমনি এমনি ফোটে, অটাম ক্রোকাস। দেখছেন না কোনো কেয়ার ছাড়াই প্রফেসরের বাড়িতে কেমন ঝোপ হয়ে আছে। দেখুন না, আমাদের বাউন্ডারির এপারেও ওদের ফুল আর ডালপালা ঝোপড়া হয়ে চলে এসেছে। তবে স্যার, ওই ফুলগুলোর কিন্তু সুইট গন্ধ আছে। গন্ধ? কিছু তো পাচ্ছি না। না আঙ্কেল, এসব ফুলে তেমন কোনো স্মেলই নেই। মামা ভুলভাল বলে। এই দেখো, বিশ্বাস করে না। ও বেআই মশাই, আসুন। ধীরেনবাবু ঝোপের আড়াল থেকে গুটি গুটি পায়ে বেরোলেন। এই এই যে বেআই মশাই, সত্যি কথা বলুন তো, কিছু ভুল বললুম? আপনি পান না ওই গন্ধের টানে এখানে যে বিড়ি ফোকেন না? হ্যাঁ না, মানে মাঝে মাঝে কখনো কোনো দিন সন্ধ্যের পরে। নিন, একটা ধরান। যোগুমামা সিগারেটের প্যাকেট খুললেন, দুজনে ধরালেন, তারপর অন্তরঙ্গভাবে বললেন, আপনি বুদ্ধিমান মানুষ, কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বাড়িতে সন্ধ্যের পর কদিন যে বিশ্রী ঘটনা ঘটল, সে সময় কি আপনি একা থাকতেন নাকি? ধীরেনবাবু ভীতু মানুষ, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। মামাকে ইশারা করে ফিসফিসিয়ে বললেন, জগবন্ধু বাবু, প্লিজ একটু একটু সরে আসুন, উনি শুনতে পেলে। বলুন, ডিটেলসে বলুন তো ঠিক কি ঘটেছিল। খালি গুজগুজ ফুসফুস, কাওয়ার্ড বুড়ো একটা। আহা, বর্ণে গন্ধে মর্মে স্মৃতিতে ছন্দে দিয়েছ দোলা। কি সব গান শচীন ভাইয়ার। হ্যাঁ জগবন্ধু বাবু, রোজই অনন্তবাবু সঙ্গে থাকতো। দুই বুড়ো সারাক্ষণ একসঙ্গেই থাকি, ভালোই থাকি। অনন্তবাবু মজার মানুষ। সন্ধে 6:30 থেকে 7:30 হচ্ছে আমার কাছে ফ্রি জোন। নাতনিটা হোমওয়ার্ক করে, বৌমা আর বেহান টিভি দেখে, আর বাবু কম্পিউটারে কাজকর্ম করে। ওই সময় এখানে মনের সুখে 2-3টে সিগারেট খাই। মাত্র 2-3টে? ওই হলো আর কি, ওই মানে 5-6টা। তা অনন্তবাবুও থাকে আমার সাথে, গল্প গাছা করি। ও নিজের মনে গান টান করে। তখন সত্যি কোনো গন্ধ পান? প্রথমে পাই না, যত আলো কমে আসে গন্ধটা একটু একটু আসে। আমি এই বেঞ্চিটায় বসেই খাই, আর আশ্চর্যের ব্যাপার, অনন্তবাবু গন্ধ শুকে আহা আহা করতে করতে ওদিকের বাগানের কাছে যায়। ওদিকের বাগান মানে হুটনের বাগানের দিকে? হ্যাঁ জগবন্ধু বাবু, আর ওই দিকটা যেহেতু জংলা হয়ে আছে, আমি দেশলাই, পোড়া সিগারেট সব ওই দিকেই ছুঁড়ি। এরকম মিনিট 15 যেতে না যেতেই উনি পাগলামি শুরু করেন। একদম ঠিক ধরেছেন। প্রথমে 2 হাত তুলে নাচতে থাকে, তারপরেই হাউমাউ করে তেড়ে আসে। আপনি তো দেখেছেন সেই উদ্ধত মূর্তি। যত রাগ তখন আমার ওপর। ওকে বাগানে আসতে মানা করেন না কেন? শুনলে তো, ওর তো আগের কথা মনে থাকে না, বলাও যায় না। যোগুমামা ঘড়ি দেখলেন, 6:17। ভুরু কুঁচকে নাক কুঁচকে নিঃশ্বাস নিচ্ছেন। একটা অল্প অল্প গন্ধ। যোগুমামা আর ধীরেনবাবু জ্বলন্ত সিগারেটের টুকরো ডান দিকে ছুঁড়ে দিতেই গন্ধটা হুট করে বেড়ে গেল। এ কি, মাথাটা টলমল করছে কেন? অনন্তবাবু ওদিকেই দাঁড়িয়ে গন্ধ শুকছেন, মাথা টলমল করছে আমার। সেই অবস্থাতেই ওকে হ্যাঁচকা টান মেরে ছুটে কাঁচের ঘরের ভেতর ঢুকে পড়লাম। মামা, মামা চলে এসো। আমরা দুজনেই ড্রয়িং রুমের সোফায় এলিয়ে পড়েছি। মাথার ভেতরে সমুদ্রের ঢেউ, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আপনার নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। শুনেছি সিদ্ধির শরবত খেলে এরকম হয়। অনন্তবাবুর চোখ বন্ধ, কি সব বিড়বিড় করে যাচ্ছেন, দুর্বোধ্য। মামার গলা পেলাম। টুকলু, কি হলো রে? এই শুনছিস, তোর আইপ্যাডটা ব্যাকপ্যাকের মধ্যে আছে? অতি কষ্টে ঘাড় নাড়লাম। মামা এসে আমায় ঝাঁকাচ্ছেন। আবার তার গলা, জ্যোতি শিগগির 2 কাপ গরম ব্ল্যাক কফি। উফ, শরীরের মধ্যে, মাথার মধ্যে ভীষণ অবস্থা হচ্ছে।
কি প্রবল রাগ হচ্ছে, সব ছিঁড়ে খুঁড়ে দিতে ইচ্ছে করছে। হে ঈশ্বর, এ কি হলো? আমার ভীষণ কান্না পাচ্ছে, শরীরটা কুঁকড়ে যাচ্ছে, মুঠো শক্ত করতে চাইছি, হাত আলগা হয়ে যাচ্ছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? না 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 না, কিছুতেই হব না। সামনে আবছা আবছা মামা, জয়তিদি, ওটা ওর হাতে কি? কাপ ভেঙে দেবো? বদমাস বদমাস, এরা সব পাজি লোক, বিষ খাওয়াবে। এদের চিনতে পারছি না কেন? ভয়ঙ্কর ভয়ঙ্কর খিঁচুনি হচ্ছে, কামড়ে দেব? না না, আমার কিছু হয়নি। যোগু মামা কফির কাপটা মুখের কাছে তুলে ধরেছেন। খা খা শিগগির। বিষ খাওয়াচ্ছে নাকি? না 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 না, এই তো মামা, হাতটা অবশ, ওঠাতে পারছি না। মামা মুখ হাঁ করে মুখে ঢেলে দিচ্ছেন, ওর গলা পাচ্ছি। অলোক কোথায় জয়তী? ফোন করো শিগগির। হ্যাঁ হ্যাঁ করছি আঙ্কেল, কাছাকাছি হাঁটতে গেছে। দেখো প্লিজ, ইঞ্জেকশন দিতে হতে পারে। নে ভাগ্নে, পুরোটা খা। গলা দিয়ে গরম কফি নামছে, গলা পুড়ে যাচ্ছে, কিন্তু খুব আরাম লাগছে। শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, কিন্তু অসহ্য অবস্থাটা একটু একটু যেন কমছে। আহ, কি শান্তি। চোখ মেলে তাকিয়েছি, আস্তে আস্তে ঝাঁপ স্বচ্ছ হয়ে আসছে। ওই তো সামনে যোগু মামা দাঁড়িয়ে, উদ্বিগ্ন মুখ, পাশে অনন্তবাবু মেঝের কার্পেটে গড়িয়ে পড়েছেন। নবকাকু, রাখি কাকিমা, মাসিমা সবাই একটু দূরে দাঁড়িয়ে, ধীরেনবাবু পেছনে। যাক, একটা বোধহয় কেটে গেছে। যোগু মামা বললেন, টুকলু ভাগ্নে। যোগু মামা আইপ্যাড খুলে ফেলেছেন, বললেন, জয়তী, তোমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা টাইপ করো। দরজায় নক। ক্লান্ত চোখে দেখলাম আলোকদা ঢুকছেন, চোখে উদ্বেগ। জয়তিদি কিছু বলছে, যোগু মামার আইপ্যাডে চোখ। বলছেন, অলোক, প্রফেসর জেমস হুটনকে খুব দরকার, যে কখন দেখা হবে? ফোন করেছিলাম আঙ্কেল, বললেন ফিরতে ফিরতে প্রায় রাত হবে। তারপরে কথা বলেছি, কালকে সকালে 9:30 টাইম দিয়েছেন। উফ, আজ মারাত্মক কিছু ঘটে যেতে পারত। মনে হচ্ছে আর ইঞ্জেকশন দিতে হবে না, তবে দুজনকেই দুটো সেডেটিভ খাইয়ে দাও। রাখি বৌদি, তুমি জয়তির কাছ থেকে আমাদের ডিনারটা প্যাক করিয়ে নাও। টুকলু, অনন্তবাবু দুজনেরই ইমিডিয়েট ঘুম দরকার। আলোকদা ঘড়ি দেখলেন, 9:22। বললেন, আঙ্কেল, তাহলে প্রফেসরকে জানিয়ে দিই যে আপনারা এসে গেছেন। ও, ব্রেকফাস্টও রেডি। যোগু মামা জানলা দিয়ে তাকিয়েছিলেন বাইরের দিকে। সকালের সোনা আলোয় ঝলমল করছে ইংল্যান্ডের কান্ট্রি ভিলেজ শিয়ারব্রুক। সামনের এক ফালি বাগানের গাছে গাছে দোল খাচ্ছে চেনা অচেনা পাখিরা, শীষ দিচ্ছে, পতপত করে উঠছে কত রঙের প্রজাপতি। কিন্তু বুঝতে পারছি যোগু মামা এসব কিছুই দেখতে পাচ্ছেন না, নিজের মধ্যেই ডুবে আছেন, যন্ত্রণায় পুড়ে যাচ্ছেন। কেন? সে কথায় পরে আসছি। যোগু মামা উদাসভাবে ঘাড় নাড়লেন। হ্যাঁ, জানিয়ে দাও। হ্যাঁ বলো। তবে অলোক, আমার কথা হয়তো তিতকুটে শোনাবে, আমি সোজা সাপটা কথা বলতে অভ্যস্ত। টেবিলে ব্রেকফাস্ট সাজানো, ঠিক মুখোমুখি দুই বিজ্ঞানী, ডক্টর জগবন্ধু মুখার্জি এবং প্রফেসর জেমস হুটন। প্রফেসর বললেন, ডক্টর মুখার্জি, নাও টেল মি প্লিজ। যোগু মামা ম্লান হাসলেন, হুটনের চোখে চোখ রেখে বললেন, প্রফেসর, পার্ডন মাই সেইং, আপনার মতো সিনিয়র সায়েন্টিস্টের কাছ থেকে এরকম ইরেসপন্সিবিলিটি ইজ আনএক্সপেক্টেড। কান্ট আন্ডারস্ট্যান্ড ডক্টর। বলতে চাইছি, আপনি যদি আমার রিলেটিভ অলোকদের এত ক্লোজ না হতেন,
তবে আপনার এগেনস্টে ক্রিমিনাল অফেন্সের চার্জ ফ্রেম করতাম, অ্যান্ড আই এম শিওর আপনার মতো মানুষের তাতে জেলও হতে পারত। ডক্টর মুখার্জি, স্টপ দিস ননসেন্স। নো প্রফেসর, যা বলছি ভেবে চিনতে বলছি। আমরা অবশ্য এসব কিছুই করব না, কারণ আপনার কাজের পেছনে কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। প্রফেসর হুটন কর্নফ্লেক্সে দুধ ঢালছিলেন, হাত মাঝপথে আটকে গেছে, চোখ বিস্ফারিত। ইয়েস প্রফেসর, আপনি কি জানেন আপনার রিসার্চের জন্যই জয়তীর মামার বারবার লুনাটিক অ্যাটাক হচ্ছিল? জানেন না? জানলে আপনি সেদিন রাতে এসে অলোককে সাইকিয়াট্রিস্ট দেখানোর অ্যাডভাইস করতেন না। প্রফেসর হুটন স্তম্ভিত হয়ে চেয়ে আছেন। যোগুমামা বললেন, প্রফেসর, আমি বটানির মানুষ নই, একটু আধটু পড়াশুনো করেছি, কাল নেট ঘেটেছি। একটা কথা আমায় বলুন, আপনার বাগানে জঙ্গল হয়ে আছে যে ক্যাটকেটে বেগুনি ফুলের গাছ, তার নাম কি অটাম ক্রোকাস? সায়েন্টিফিক নেম ক্রকাস নুডিফ্লোরাস, ঠিক বলছি? হুটন যন্ত্রের মতো ঘাড় নাড়লেন। যদি প্রশ্ন করি আপনার বাগানে শুধুমাত্র ক্রোকাসের জঙ্গল কেন? তার কারণ এই ফ্লাওয়ারিং প্ল্যান্ট অ্যাটম ক্রোকাস শরৎকালে এমনি এমনি প্রচুর গ্রো করে, কোনো কেয়ারের দরকার হয় না, আর আমার গার্ডেনিং করার সময় নেই। সেটা জানি প্রফেসর, জয়তী বলেছে, কিন্তু এটা তো আপনি নিশ্চয়ই জানেন ক্রোকাসে অল্প পরিমাণ কলকেসাইন পয়জন আছে, তবে তাতে মানুষের তেমন ক্ষতি হয় না। কিন্তু প্রফেসর, আপনার বাগানে যে ক্রোকাস ফুলের জঙ্গল হয়ে আছে সেগুলো কি নর্মাল ক্রোকাস? নর্মাল ক্রোকাস তো সানসেটের পর থেকে এমন কোনো স্মেল প্রডিউস করে না যা ব্রেনের নিউরনকে অ্যাটাক করে, যে স্মেল হিউম্যান ব্রেন ফাংশনিংকে টেম্পোরারিলি ধ্বংস করে দেয়। প্রফেসর জেমস হুটন পলকবিহীন চোখে চেয়ে আছেন। কয়েক সেকেন্ড পর বললেন, মাই গড, এরকম ভয়ঙ্কর সাইড এফেক্ট। কিন্তু কিন্তু ডক্টর মুখার্জি, ওই গাছগুলো তো অনেকদিন ধরেই আমার গার্ডেনে আছে, জন্মাচ্ছে, বাড়ছে। হ্যাঁ, দেখেছি আলোকদের বাগানের মধ্যেও ডালপালা চলে গেছে। আগে তো কখনো কারোর লুনাটিক অ্যাটাক হয়নি। হ্যাঁ প্রফেসর, সেটা আমারও প্রশ্ন। সেই জন্যই আপনার কাছে জানতে চেয়েছি, নর্মাল ক্রোকাস থেকে আলাদা এই ভ্যারাইটিটি কি কোনো বিশেষ উদ্দেশ্যে গ্রো করানো হয়েছে? বাট প্লিজ ডোন্ট ডিসক্লোজ এনিবডি, দিস রিসার্চ ইজ ভেরি কনফিডেন্সিয়াল। আমার বাগানে যে অটাম ক্রোকাস গ্রো করেছে সেগুলো সাধারণ নয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে স্পেশাল জিন ওর কোষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বায়োটেকনোলজি? ইয়েস স্যার। কেন জানেন? একে অ্যান্টি এক্সক্লুসিভ হিসেবে তৈরি করার জন্য। যত পাওয়ারফুল এক্সক্লুসিভ বা বোমই হোক না কেন, ওর ওপর পড়লে বিস্ফোরণ ঘটবে না, ইনস্ট্যান্টলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এমনকি এর থেকে এক্সট্র্যাক্ট বা নির্যাস বার করে সেটাকে অ্যান্টি ফায়ার বা ফায়ার রিটার্ডেন্ট হিসাবে ব্যবহার করা যাবে। এইগুলো ইতিমধ্যে আমরা টেস্ট করেছি, অ্যান্ড উই আর নাও সাকসেসফুল। সারা পৃথিবী জুড়ে টেরোরিস্টরা যেভাবে অ্যাটাক চালাচ্ছে তাদের কমব্যাক্ট করার জন্য এই আবিষ্কার। এই টপিকের ওপর ওয়ার্ল্ড ওয়াইড গবেষণা চলেছে বিভিন্ন প্ল্যান্ট নিয়ে। আমাদের ইউকেতে যেহেতু এটা খুব কমন ফ্লাওয়ারিং প্লান্ট, তাই গট ইট, গট ইট। হ্যাঁ, গট ইট? ইয়েস প্রফেসর, এই প্ল্যান্টের সাইড এফেক্ট এতদিন কেন এ বাড়ির অন্যদের অ্যাটাক করেনি বুঝে গেছি। বুঝে গেছো? হ্যাঁ নবদা, ভেরি সিম্পল। জয়তীদের বাড়িতে কেউ স্মোক করে না, ফায়ারের কোনো ব্যাপার নেই, তাই এতকাল দিব্যি চলছিল। এমনকি ধীরেনবাবু আসার আগেও অনন্তবাবু এই বাগানে সকাল সন্ধে দিব্যি ঘুরেছেন, পাগলামি করেননি। ধীরেনবাবু চেন স্মোকার, অনন্তবাবু হয়ে গেলেন ওনার সঙ্গী, ব্যাস। ধীরেনবাবু যেই স্মোক করেছেন, সিগারেটের টুকরো বা জ্বলন্ত কাঠি ক্রোকাসের ঝোপে ছুঁড়েছেন, সঙ্গে সঙ্গে ওরা প্রোঅ্যাক্টিভ হয়ে উঠেছে, ওই বিষাক্ত স্মেল স্প্রে করতে শুরু করেছে। কিন্তু যোগু, ধীরেনবাবু সারাদিন ধরেই স্মোক করতেন বাগানে, অনন্তবাবুও থাকতেন, তাহলে সন্ধ্যার পরেই ঘটনা ঘটতো কেন? নিশ্চয়ই গাছগুলোর বিহেভিয়ারিয়াল প্যাটার্ন এমনই যে সানসেটের পর ওরা অ্যাক্টিভ হয়। প্রফেসর হুটন, আপনি মনে হয় এই বিষয়ে বলতে পারবেন। রাইট ডক্টর মুখার্জি, এটা ঘটনা যে উগ্রপন্থীরা ম্যাক্সিমাম এক্সপ্লেনেশন করে অন্ধকার নামালে, সেটা মাথায় রেখেই এই ক্রোকাসকে বানানো হয়েছে। মামা, আমার একটা প্রশ্ন আছে। বল।
ধীরেনবাবু সিগারেট খেয়েছেন ওখানে, তাহলে তিনি নর্মাল থাকলেন কিভাবে? টুকলু, এর উত্তর অনুমান করতে পারি। বললে হয়তো অ্যান্টি স্মোকাররা রেডে করে উঠবে। পৃথিবীতে তামাকের চেয়ে খারাপ নেশা খুব কমই আছে, ক্যান্সারের জমদূত। কিন্তু কি জানিস, সব খারাপ নেশারই একটা দুটো ভালো দিক আছে। যেমন স্মোকারদের কোনোদিন অ্যালজাইমার হয় না, লুনাটিক অ্যাটাক হতেও শুনিনি। বিষাক্ত নিকোটিন ব্রেনের সেলগুলোকে রেজিস্ট্যান্স পাওয়ার দেয়, এক্ষেত্রেও হয়তো তাই। বিষে বিষে বিষক্ষয়। এই যে কাল যা ঘটল, সব কিন্তু তোর আর অনন্তবাবুর উপর। আমার আর ধীরেনবাবুর সমস্যা হয়নি, বরঞ্চ যে গন্ধের ধাক্কায় তুই আর অনন্তবাবু পাগল হয়ে যাচ্ছিলি, আমাদের সেটা খারাপ লাগছিল না। কি ধীরেনবাবু? জগবন্ধু বাবু ঠিক বলেছেন, আমার গন্ধটা ভালোই লাগে, মিষ্টি মিষ্টি সেন্ট, একটা ঘোর ঘোর ভাব। তবে আর কি, যাও বাগানে গিয়ে দিনরাত বিড়ি ফোকো। নো আলোক, আই এম এক্সট্রিমলি সরি। তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আজকে আমি সব গাছ কেটে ফেলছি। আর ডক্টর মুখার্জি, আপনার মতো মানুষের সঙ্গে আলাপ হওয়ায় আই এম রিয়েলি প্রিভিলেজড। না না প্রফেসর, আপনাকে অনেক কটু কথা বলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। বাইরে কলিং বেল। জয়তিদি উঠে গেল, ওখান থেকেই ডাক দিল, আঙ্কেল তোমরা একবার এদিকে এসো। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন দুজন শ্বেতাঙ্গ, অল্প বয়সী মহিলা এবং 60 ছুঁই ছুঁই প্রৌঢ়। মহিলার দু চোখ লাল, চোখের কোল ফুলে গেছে। ফোঁপাতে ফোঁপাতে বলল, তোমরা কি একবার ওকে দেখতে যাবে না? পুলিশ অনেকক্ষণ এসেছে, এবার বডি নিয়ে চলে যাবে ওরা। যোগুমামার মুখের চেহারা পাল্টে গেছে। আমার বুকের ভেতরেও কি যে হচ্ছে বোঝাতে পারবো না। না শেরি, ও দৃশ্য আমি দেখতে পারবো না, ইম্পসিবল। ইউ নো তোমাদের কথাও লিখে গেছে, 3 pages লং নোট, এভরিথিং উইল। কাল যে কখন, ও মাই জিসাস, মাই জিসাস। কুল ডাউন, শান্ত হও। হয়তো যিশুর এমনই ইচ্ছে ছিল। মে হিজ সোল রেস্ট ইন পিস। ইয়েস, ঠিক বলেছিস টুকলু, নিয়ে আয়। বাক্সটা তুলে দিলেন শেরির হাতে। এটা ওর সবচেয়ে প্রিয় জিনিস ছিল, তুমি সব জানো। আমরা নিয়ে যাচ্ছি না, আমার রিকোয়েস্ট ওর পাশে একেও শুয়ে দিও। মামা চশমা খুলে চোখে হাত দিলেন। আজ সকালে শিয়ার ক্রক পৌঁছেই মর্মান্তিক খবরটা পেয়েছিলাম। স্টিফেন আয়ার কাল গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এতক্ষণ আপনি শুনছিলেন জব চার্নকের চাবুক, রচনা ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। গল্প পাঠ তথা টুকলুর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। যোগুমামার ভূমিকায় ছিলেন শ্রদ্ধেয় শ্রী নরেন ভট্টাচার্য। অনন্তবাবু চরিত্রে ছিলেন পার্থ মুখার্জি। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌমিক, ইন্দ্রনীল, সৃষ্টি, আর্য, তৃষা, নীল, সৌরভ, স্নেহাদ্রি এবং ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা তরফদার। গল্পের শব্দগ্রহণে ছিল পিয়ালি, আবহসঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য এবং শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করে দিও সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে জয়েন করে নিও, অনেক কিছু ওয়েট করছে তোমাদের জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে একটা নতুন সারপ্রাইজের সাথে।
কেন বললাম সারপ্রাইজ সেটা আগামী পর্বেই বুঝতে পারবে। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফিরছি খুব তাড়াতাড়ি। নমস্কার, শুভরাত্রি।